ফারিনা বেগমের করা প্রশ্নের উত্তর আবির কোথায় পাবে, সে মাথা চুলকাতে থাকে, কিন্তু ফারিনা আবিরকে ছাড়ে না। আবির আমতা আমতা করে বলে। আসলে মা, আবির করুণ দৃষ্টিতে নেহার দিকে তাকায়। নেহা আবারও আবিরকে উদ্ধারের জন্য এগিয়ে এলো, মানে আবিরকে কিছু বলতে দেয় না, সেই বলল। আসলে আম্মু, আমার মধ্যে একটা কারণ আছে যেটা আপনি পছন্দ করেন না, এই জন্য ও আপনাকে কষ্ট দিতে চায়নি। আমিও সেভাবে আর জোর করিনি। ভেবেছিলাম আপনার সাথে যেদিন দেখা করব সেদিন না হয় বিষয়টা নিয়ে কথা বলবো। নেহার কথা শুনে ফারিনা বেগম একটু চমকালেন। কি এমন কারণ থাকতে পারে? উনি তাৎক্ষণিক জিজ্ঞাসা করে। তা কি কারণ? আসলে আমি রাজনীতির সাথে যুক্ত। আপনি তো রাজনীতি ঠিক পছন্দ করেন না, তাই না? কথাটা বলেই নেহা তার মুখ থেকে মাস্কটা খুলল। ফারিনা বেগম অপলক হয়ে নেহার দিকে তাকিয়ে আছে। ঘরের ভেতরে খানিকটা নীরবতা বিরাজ করছে। কেউ কোনো কথা বলল না কিছু সময়। নেহা খুবই করুণ চোখে তাকিয়ে আছে ফারিনার দিকে, কিন্তু ফারিনা বেগম তখনও স্থির হয়ে তাকিয়ে আছে। চেহারায় এমন একটা ভাব যেন তিনি দ্বিধাতে ভুগছে। এমন অবস্থাতেই নেহা কি বলবে ঠিক বুঝতে পারছে না, তাই আবির বলল। মা, একটু বোঝার চেষ্টা করো। যারা রাজনীতির সাথে যুক্ত তারা তো সবাই খারাপ না। নেহাকে দেখো, তোমার কি মনে হচ্ছে মা? আবির পুরো কথা শেষ করতে পারে না। কথার মাঝখানে ফারিনা আবিরকে থামিয়ে দিল, তারপর বলল। আমাকে বুঝতে হবে না, আমি বাচ্চা না। আবিরের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে তিনি নেহার দিকে তাকিয়ে বলল। দেখো মেয়ে, আমি কিছু বলছি না তোমাকে কিংবা তোমাদের। তবে তুমি যদি আমার ছেলেকে পছন্দ করো আর ও যদি একই ইচ্ছে থাকে, তাহলে তুমি নিজেকে এই লাইন থেকে আস্তে আস্তে সরিয়ে আনো। আমি জানি একেবারে সহজ হবে না, তবে সম্ভব। তোমার সহজ সোজা সত্য কথা আমার পছন্দ হয়েছে। আর আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলতে চাই। যেহেতু তুমি সোজা সাপটা কথা বলেছো, আমিও বলি। আমার একটা ছোট ভাই ছিল, কলেজে উঠে রাজনীতিতে জড়িয়ে যায়। তুমি যে দলের হয়ে মন্ত্রিত্ব করছো, সেই দলের বিপরীত দলের হয়ে রাজনীতি শুরু করে। কিন্তু আমার ছোট ভাইকে তোমাদের দলের সন্ত্রাসীরা কুপিয়ে মেরে ফেলে। এই জন্য আমি রাজনীতি একদমই পছন্দ করি না। তবে তোমাকে ভালো লেগেছে, এটা সত্য। দেখা করতে বলিও তোমার বাবা মাকে। এসব শুনে নেহার কি অবস্থা হচ্ছে সেটা আবির না বুঝলেও আবিরের খুবই খারাপ লাগে। কারণ নেহা যেভাবে রাজনীতির মাঠে এসেছে, যেভাবে সাজিয়েছে, তা নেহাকে এখন অন্যরকম জায়গাতে এনে দাঁড় করিয়েছে। এভাবে সে রাজনীতি থেকে সরে দাঁড়াবে না। তবে আবিরকে অবাক করে দিয়ে নেহা হাসলো। যদিও আবিরের মা আপাতত যে নেহার উপরে পড়ে গেছে সেটা আবিরের কিংবা নেহার কারোরই বুঝতে বাকি রইল না। আর সেটা বুঝেই নেহা হাসে। আবিরকে অবাক করে দিয়ে নেহা হঠাৎ করে ফারিনাকে জড়িয়ে ধরল। ফারিনা বেগম গম্ভীর মুখটাতে হঠাৎ হাসিও ফুটে ওঠে। আবির যেন জোরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ আবিরের মা পড়ে গেছে। ফারিনা বেগম নেহাকে ঠিকভাবে জানেই না। নেহার রাজনীতিতে বেশ দক্ষ। এমন সময় বাড়িতে আলফাজ সাহেব প্রবেশ করে। প্রথমেই চোখে পড়ে নেহাকে। নেহাকে দেখেই উনি চুপসে যান, কারণ নেহাকে তিনি চেনে, সবসময় টিভি পত্রিকাতে দেখে। আর আজ সেই মেয়ে এই বাড়িতে কি করছে? আলফাজ সাহেব চোখ কপালে তুলে তাকিয়ে রইল কিছুটা সময়। এমন সময় ফারিনা রান্নাঘর থেকে বের হয়। নেহা, আসো, তোমার খাবার টেবিলে সাজাই। ফারিনার এমন কথা শুনে আলফাজ আরও অবাক হয়। নিহা এগিয়ে আসে, ওনাকে বড় করে একটা সালাম দেয়। আলফাজের মুখে যেন কথা হারিয়ে গেছে। নিহা মেয়েটা হোম মিনিস্টার হয়ে তাদের বাড়িতে এসে খাবার টেবিল সাজাচ্ছে। আলফাজের অবাকের আরও কারণ বাগিয়ে ফারিনা হঠাৎ করেই আবিরের বাবার দিকে তাকিয়ে বলে। চলে এসো। কি চিনতে পারছেন না মেয়েটাকে? দেখো তোমার ছেলের কাণ্ড। তোমার ছেলে নাকি এই নেহাকে পছন্দ করে। মেয়েটাও তোমার ছেলেকে পছন্দ করে। অথচ দেখো আমরা কি করতে যাচ্ছিলাম। রিদির সাথে তোমার ছেলে বিয়েটা প্রায় দিয়েই ফেলেছিলাম। শেষে এসে রিদি সব কিছুতে না করে দেয়। যা হয় ভালোর জন্যই হয়। ফারিনার কথা শুনে আলফাজের মুখের কথা তখন একেবারেই হারিয়ে গেছে। আর হারাবে না কেন? দেশের হোম মিনিস্টারকে যদি নিজের ঘরে দেখা যায় হঠাৎ করে, আবার সেই মেয়ে যদি ছেলের বউ হিসেবে আসে, যে কারো মুখের কথা হারিয়ে যাবে। আলফাজ কিছু বলতে যাবে, তখনই আবির সেখানে এসে হাজির হয়। আবির আলফাজের হাত ধরে অন্য রুমে নিয়ে এলো। আলফাজ আবিরের দিকে তাকিয়ে বলল। কিরে, এই মেয়ে এখানে কেন? আর তোর মা কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিছুই জানি না বাবা, আমার হাতে কিছুই নেই। মেয়ে হঠাৎ বাড়িতে আসে, কি করব? ফাজলামি করিস তুই? এই মেয়েকে কিভাবে পটালি? মানে আর মেয়ে পেলি না, সোজা মন্ত্রী মেয়েকে পটিয়ে ফেললি?
আমি পটাইনি বাবা। তাহলে? কিভাবে যে কি হয়েছে সেটা আমি নিজেই জানি না। এখন কেবল জানি যে এই মেয়ে খুব জলদি আমাকে বিয়ে করবে, কেউ তা আটকাতেও পারবে না। আবিরের কথা শুনে তার বাবা তখনও ওর দিকে অবাক চোখেই তাকিয়ে আছে। তার এখনও কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না। মানে কোন মিনিস্টার আছে যে কোনো সাধারণ ছেলেকে ভালোবাসে? আবিরের বাবার জায়গাতে অন্য কেউ থাকলে তারও ঠিক বিশ্বাস হতো না এইসব কথা। আলফাজ সাহেব বলল, তোর মা কি প্রথমে নেহাকে চিনতে পেরেছিল? পারলে তো মনে হয় না ঢুকতে দিত। হ্যাঁ, চিনতে পারিনি, তবে নেহা যে কত বড় নেতা, কি কি করতে পারে সেটা মা জানে না। মন্ত্রিত্ব ছাড়বেও না মনে হয়। তোর মা এসব জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? না, তবে এমন কিছু করতে হবে যাতে আর কিছু যেন না জানতে পারে। কিন্তু এভাবে কতদিন চলবে? যতদিন পারা যায়। আলফাজ আর কিছু বলে না। আবিরের দিকে তখনও তাকিয়ে রয়েছে অবিশ্বাসের চোখে। তার ছেলের প্রেমিকা যে দেশের হোম মিনিস্টার সেটা তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। উনি ফ্রেশ হতে চলে যায়। কিছু সময় পর খাবারের জন্য ফারিনা সবাইকে ডাকে। রাতের খাবার টেবিলে সবাই এসে বসল। নেহাকে দেখে আলফাজ সাহেবের যেন এখনও ঘোর কাটছে না। নেহাকেই তিনি দেখে যাচ্ছে। নেহা অনেকবার তাকে ডেকেছে, কিন্তু তিনি ভয়ের জন্য কথাই বলতে পারেনি। বাবা, আপনি নাকি মিষ্টি অনেক পছন্দ করেন। পরের বার অনেক মিষ্টি আনবো। আপনি আর কি খেতে ভালোবাসেন? আমার কথা চিন্তা করবেন না। আপনার ছেলে আপনাদের নিয়ে সব সময় গল্প করে। ঠিক মতো তো ঘুরতেই যেতে চায় না। বলে আপনারা বকবেন বেশি বাইরে থাকলে। আপনার সাথে গেলে না, মানে তোমার সাথে গেলে টেনশন হবে না। আলফাজ সাহেবের মুখ কুঁচকে গেল। বারবার নেহাকে আপনি করে বলছে। তার কারণ আলফাজ সাহেবের ভূমি অফিসে চাকরি। পতিতালয়ের জমির জন্য ভূমি অফিসে গিয়েছিল নেহা। সেদিন একবার দেখেছিল নেহাকে আপনি করে বলেছিল তিনি। বলবে না কেন? হোম মিনিস্টার ভূমি অফিসে এসেছে, তাকে কি অসম্মান করবে? যদিও নেহা সেভাবে দেখেনি, কেবল পেপারসগুলো ক্লিয়ার করেই চলে আসে। ফারিনা বেগমের কান এড়ায় না। তিনি ভালো মতোই নোটিশ করেছে আবিরের বাবা কথা জড়িয়ে ফেলেছে। নেহার সাথে কথা বলার সময় আলফাজের মুখ দিয়ে বারবার আপনি বের হয়ে যাচ্ছিল। ফারিনা শুনে বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার বলো তো? তোমার কি বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে গেল? ছেলের বন্ধুকে কেউ আপনি করে বলে? রাজনীতি করে সে, হয়তো খুব যে বড় তা নয়। না না, ঠিক আছে। সবাই খাবার খেতে বসে। নেহা আর ফারিনা মিলে রেঁধেছে। এরই ভেতরে অর্ক নেহাকে কল করেছে কয়েকবার। সানোয়ার সুইসাইড করেছে সেটার খবরই নেহাকে দিতে চেয়েছে। নেহা ফোন ধরেনি। সে আজকে প্রায় অফিসিয়াল সব কাজ শেষ করেই এসেছিল। রাতের খাবারের পর ফারিনা নেহার সাথে আরও কিছু সময় গল্প করে। সময় হয় নেহার চলে যাবার। ফারিনা আবিরকে ডাকে। আবির, হ্যাঁ মা। একটা কথা, মেয়ের বাড়িতে যাবে, যা এগিয়ে দিয়ে থাকতে বললাম, বলে বাবা কল করেছিল তার। তো যা, বাড়ি অবধি দিয়ে আসবি। আচ্ছা। নেহা রেডি হয়ে নেয়। বিকেলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই রেডি হলো। কালো ওড়না পেঁচিয়ে নেয়, মুখে কালো মাস্ক, কালো ক্যাপ। যদি কেউ দেখে তবে সমস্যা বলতে হইচই পড়ে যাবে। এতে করে আবিরের মা হয়তো বিরক্ত হতে পারে। আবির নেহার দিকে তাকিয়ে আছে। আবিরের এমন তাকানো দেখে নেহা বলে, এই কি দেখো? তোমাকে দেখছি। আমাকে? কেন? সারাদিন মনে হচ্ছে দেখোনি। সবসময় এটা সেটা অজুহাতে মায়ের সামনে আসা হচ্ছিল। হ্যাঁ, সেটা তো সুযোগ নিচ্ছিলাম। তা এখন দেখার কি আছে? আসলে মাঝে মাঝে মনে হয় যে স্বপ্ন দেখছি। এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না হোম মিনিস্টার আমার গার্লফ্রেন্ড। হবে হবে, আরো সময় যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। দেখছো না তোমার আম্মুকে কিভাবে নিজের দলে নিয়ে এলাম। দেখলাম রাজনীতিবিদদের এই একটা গুণ আছে, যে কাউকে নিজের দলে ভালো মতোই টানতে পারে। সেজন্য সত্যি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। অবশ্য যেভাবে তুমি তোমার মন্ত্রণালয় চালাও, তোমার অসম্ভব কিছু নেই, সবই রাজনীতির মাথা। তাহলেই বোঝো, সাবধান, তোমাকেও কিন্তু কখন কিভাবে টানবো বুঝতে পারবে না। তাই না? তো টানো, একবারে টেনে নিজের ভিতরে নিয়ে নাও। ছি, অশ্লীল ছেলে, তোমার নামে তো দেখি কেস করা দরকার। তাই নাকি? তা তুমি কি তখন রোজ থানা ভিজিট করতে আসবে?
জি না মশাই, চুপ থাকেন আপনি। কথা বলতে বলতে দুজনেই বাড়ির বাহিরে চলে আসলো। নেহার গাড়ি দেখা যাচ্ছে না আশেপাশে। তবে কি নেহা গাড়ি আনেনি? আবির প্রশ্নটা করতে যাবে তখনই নেহা বলে, হাঁটতে ভালো লাগছে, চলো না হাঁটি। কতক্ষণ? কেন, তোমার কি ভালো লাগছে না? সেটা নয়, আসলে এখনো গায়ে ব্যথা তো। ও হ্যাঁ আবির, তোমাকে একটা কথা বলি, কাউকে বলবে না। আবির মনোযোগ দেয়। নেহা দাঁড়িয়ে পড়ে। আবিরও তার সামনে। রাস্তার একপাশে দুজন কপত কপতি দাঁড়িয়ে। মাঝে মাঝে গাড়ির হেডলাইটের আলো এসে পড়ছে ওদের দুজনের গায়ে। একে অপরের দিকে তাকিয়ে আছে। নেহা বলল, তোমাকে সাবধানে থাকতে হবে, আমার কিন্তু অনেক শত্রু, এজন্য আমি মিডিয়াতে তোমার নাম প্রকাশ করিনি। সেটা জানি। গুপ্ত ভয়টা হলো একটা গ্যাংকে নিয়ে। গ্যাং? হ্যাঁ, তুমি জানবে না এসব। গ্যাংয়ের নাম কি? মানে জেনে রাখলে হয়তো তোমাকে সেভাবে বিপদে পড়লে জানাতে পারবো। আমি ঠিক জানি না, শুধু এটা জানি গ্যাংয়ের নাম নো মার্সি। নো মার্সি? মানে ওই যে গ্যাংটা আমাদের বাঁচালো, ওদেরকে তুমি পাঠাওনি? আবিরের চেহারা দেখে নেহা মুচকি হাসে। কারণ গ্যাংয়ের নাম শুনে আবিরের চেহারা এতটা ভয়ার্থভাবে বোকা আর ফানি দেখাচ্ছে। নেহা বলে, থাক বাদ দাও, গ্যাংটা আমার ক্ষতি করেনি, বরং উপকার করেছে। আর আমি পাঠাইনি ওদের, ওরা কিভাবে জানলো তোমরা ওদের কাছে বন্দি সেটাও জানি না। শুধু তাই নয়, আমার বাবাকেও তারা উদ্ধার করে বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল। গ্যাংয়ের বিষয়ে আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের ডেকে কথা বলেছিলাম, ওরা এই নাম শুনতেই পালাতে চায়। বুঝিনি এতটা পাওয়ারফুল এই গ্যাং। যতটুকু ইনফরমেশন পেয়েছি, গ্যাংটা বাংলাদেশের না, যদিও বাহিরের কোনো দেশের গ্যাং এটা, কিন্তু শুনেছি বাংলাদেশের যে লিড করছে সেই এই পুরো গ্যাংয়ের অর্ধেক লিডারশিপ তার কাছে। ও, এসব জানি না গো। তুমি ভালো থাকলেই হবে, দয়া করে এসবের পিছনে পড়ে থেকো না। হ্যাঁ, দেশের মাফিয়ারা সেটাই বলেছে আমাকে। তারা বলেছে যেহেতু আমাকে উপকার করেছে তাই সে অবধিই থাকুক, বেশি দূর না এগোনোই ভালো, গ্যাংয়ের পেছন ছেড়ে দিতে। কি ভাবলে তা? আসলেই ছেড়ে দেব, কারণ আবিরের ফোন বেজে ওঠে। ফোনটা ওর হাতেই ছিল। স্ক্রিনে তাকিয়ে দেখে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লেখা N11। আবির নেহাকে বলে, আর হাঁটবো না। ঠিক আছে, ফোন বাজছে তোমার, রিসিভ করো। পরে কথা বলে নেব। নেহা হাত উঠায়। সাথে সাথে সিকিউরিটি ভর্তি দুটো গাড়ি আসে পাশে। অর্ক নামলো গাড়ি থেকে। অর্ক নেমেই আবিরকে দেখে পিছিয়ে যায়। আবির মুচকি হাসে। আবির অর্ককে বলে, আরে অর্ক ভাই, ভালো, ওদিক সব ঠিকঠাক? গুড। নেহা গাড়িতে উঠে বসলো। অর্ক উঠে বসে। নেহা হাত বাড়িয়ে আবিরকে বলে, ইউ হ্যাভ আ লং ওয়ে টু গো, টেক কেয়ার আবির। নেহার গাড়ি চলতে শুরু করে। আবির সেখানে দাঁড়িয়ে যতক্ষণ দেখা যায় ততক্ষণ নেহার গাড়ি চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কেন যেন আবিরের মনের ভেতরে আশ্চর্য রকম আনন্দ অনুভূতি হলো নেহার জন্য। সত্যি তাহলে হোম মিনিস্টারের প্রেমে পড়ে গেল আবির। আবিরের ফোন বেজে উঠল আবার। সে এবার রিসিভ করে। স্যার, মিশন কমপ্লিট। মূল ফিয়াস হয়ে সানোয়ারকেও শেষ করলাম, কিন্তু আপনি কেন সামান্য হোম মিনিস্টারের সাহায্য করছেন? নাফিজের কথায় আবির মুচকি হাসল। আবির এক পকেটে হাত গুজে হাঁটতে শুরু করে। কিছু সময় পর বলে, তোমার মনে আছে নাফিস, তুরস্কের সীমান্তে আমরা একটা মিশনের জন্য গিয়েছিলাম? হ্যাঁ আছে, কেন থাকবে না স্যার। সেখানে একটা বাচ্চা আপনার জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ, ওখানে ইসরায়েলি সেনাদের গুপ্ত সদস্য ছিল, তারা আমাদের মাল নিতে এসেছিল। ক্রিস্টোফের প্রায় মেরে ফেলেছিল। ক্রিস্টোফকে আপনি বাঁচিয়েছিলেন, তবে তো স্টাফ স্যার আপনাকে গ্যাংয়ের 71% দিয়ে দিয়েছে। ইসরায়েলি সেনাদের হামলায় আমরা পারছিলাম না, তবে শেষমেশ জিতেও যাই। কিন্তু শেষের একটা গুলি সীমান্তে থাকা একটি বাচ্চার পায়ে লাগে। এমনি এমনি সেটা লাগেনি, এলাকার পাশেই ছিল আমাদের ক্যাম্প। মেয়েটার সাথে আমার বন্ধুত্ব শুরু হয়, সেই এসে গুলিটার সামনে দাঁড়ায়। হ্যাঁ স্যার, এসব তো জানি। মেয়েটা পঙ্গু হয়ে যায়, কথা বলতে পারে না, আর বেঁচে থেকেও সে অচল। সেবার আমরা যখন নিজ নিজ দেশে ফিরব, তখন সেখানে বাংলাদেশের হয়ে প্রথমবার হোম মিনিস্টার যায় ভিজিটে। সে বাচ্চাদের জন্য বিরাট অ্যামাউন্ট ডোনেট করে এবং তাদের হাসপাতাল খাদ্য সরবরাহের জন্য উচ্চ পদস্থদের কাছে যায়। সেই মিনিস্টারই ছিল নেহা। ও, তার মানে ডাল মে কুছ প্যার হ্যায়। ঠিক তাই। প্রথমে ভেবেছিলাম
সব হয়তো লোক দেখানো, কিন্তু না, নেহা আসলেই সব করে মানুষের জন্য। কিন্তু সে যদি জানতে পারে আপনি নো মার্সি মাফিয়ার লিডার, আর আপনার পরিবার যদি জানে? পরিবারের জন্যই চাকরি নিয়েছি, আর নেহার জন্য একদম সুবোধ বড় হয়ে থাকব। কাউকে নো মার্সি সম্পর্কে জানতে দেব না। ক্রিস্টোফার তো এখন অর্ধমৃত, তাই আমি জানি কি করতে হবে, সেসব আমি সামলাবো। তুমি বারবার ফোন করবে না, এমনিতে তোমার কোড নেম নেহা দেখে ফেলেছে। আচ্ছা স্যার, দেখা হবে, ভালো থাকবেন। আবির ফোন কেটে দেয়, কলিং বেল বাজিয়ে দিল। তার মা ফারিনা এসে দরজা খুলে দেয়। আবির মুচকি হেসে ভেতরে চলে গেল। নেহার সাথে আবিরের প্রেমটা চলতে থাকলো অনেকটা 9-10-এর স্কুলে পড়া ছেলে মেয়েদের মতো। কিশোর বয়সে প্রেমে যেমন সবসময় এই ভয়ে থাকতে হয় যদি কেউ দেখে ফেলে, ওদের অবস্থা হয়েছে তেমন। মাসের বেশিরভাগ সময়ই নেহাকে নানান কাজে ব্যস্ত থাকতে হয়। আবির ওকে দেখতে পায় না, যখন দেখা করে তবুও সেটা লুকিয়ে। মানে তাদের দুজনের কাজ আলাদা, দেখা হলে লুকিয়েই দেখা করা লাগে। বেশিরভাগ সময়ই নেহা মুখ হাত পা ঢেকে আসে। আবির নেহাকে নিয়মিত টিভিতেই দেখতে পায়, কিন্তু নেহা তো আর আবিরকে দেখতে পায় না। এজন্য ব্যস্ততা শেষে নেহা আবিরকে সেই প্রথম যে বাড়িতে আবিরকে নেহা তুলে নিয়ে গিয়েছিল সেখানেই আবির আসে মাঝে মাঝে। কাজের কারণেই নেহাকে মাঝে মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয়। নেহা আবিরকে একটি সাংবাদিক কার্ড বানিয়ে দিয়েছে। নেহা বলেছে, যখন আমাকে খুব বেশি দেখতে ইচ্ছে করবে বা আমি চাইবো, তখন তুমি এই কার্ড ব্যবহার করে আসবে আমার সামনে, কেউ সন্দেহ করবে না। আর আবির সময় পেলেই সাংবাদিক সেজে চলে যায় নেহার সাথে দেখা করতে। ভিড়ের মাঝে নেহার চোখ আবিরের উপরে থাকে, মুখে হাসি হাসি নিয়ে প্রশ্নের উত্তর দেয় সে। আর আবিরও যত উদ্ভট প্রশ্ন করে নেহা খুব কষ্টে হাসি চেপে রাখে। ম্যাম, বিয়ে করবেন কবে? আমাদের দাওয়াত দিবেন তো? বিয়ের পর কোথায় যাবেন ঘুরতে? নেহা এসব প্রশ্ন শুনে চোখ পাকায় আবিরের দিকে। আবির এসব পাত্তাই দেয় না। এইভাবেই ওদের বেশিরভাগ দেখা হয়। তবে এসবের মাঝেও আবিরের দিকে নেহার সজাগ দৃষ্টি থাকে সবসময়। বিশেষ করে আবির কি করে না করে সব জানে। একদিন আবির এই কথা জানতে চায় নেহার কাছে। তুমি এখনো আমার পিছে লোক লাগিয়ে রেখেছো? হুম। কেন? আমি তো বাচ্চা না, আর তোমার সানোয়ারও তো নেই। আর তাতে কি? শোনো, পৃথিবীর সব মেয়ের এই একটা ইচ্ছা যে সে তার প্রেমিক বা স্বামীর ব্যাপারে সব কিছু জানবে। আমার কাছে ওয়ে আছে, আমি কেন করব না? আমি তোমার প্রতিটা কাজ সম্পর্কে জানি। তাই বলে সবসময় আমার পেছনে লোক লাগিয়ে রাখবে? মনে করো তোমার কোনো বিপদ হলো, যে কোনো বিপদ, আর তোমার একা একা সেটা সাফার করতে হলো। আমি এই ব্যাপারটা কোনো দিন মেনে নিতে পারবো না। তোমার সাথে যাই হোক, ভালো খারাপ, আমি চাইবো সবার আগে আমি জানবো, আমি সবার আগে ব্যবস্থা নিব। বুঝতে পেরেছো? তুমি কি জানো, আমাদের মেয়েদের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে তারা তাদের ভালোবাসার মানুষের জন্য সব কিছু করে ফেলতো। সকল আঘাত আগে নিজের শরীর দিয়ে ঠেকিয়ে দিত। কিন্তু আমাদের সব সময় তা থাকে না। কিন্তু আমার অনেকটাই আছে, আমি সেটা আর ব্যবহার করব না। আবির কোনো কিছু বলতে পারে না। এই কথার বিপরীতে আর কিছু বলাও যায় না। তবে আবির জানে সে কে, আর নেহা তার অস্তিত্ব কখনো খুঁজে পাবে না। আবির এ বিষয়ে সতর্ক। কিছু জিনিস কিছু মানুষকে জানতে দিতে হয় না, তারা জানলে সমস্যা আরও বাড়বে। এজন্য আবির সাধারণ হয়ে নেহার সাথে থাকতে চায়, আর ওদের প্রেম চলতে থাকে এসবের ভেতরে। নেহা মাঝে মাঝে খুব গোপনে আবিরের বাসায় আসে। তারপর ফারিনার সাথে কিছু সময় গল্প করে। আলফাজ এই সময় খুব অস্বস্তির ভেতরে থাকে। তার কাছে ব্যাপারটা এখনও ঠিক স্বাভাবিক না, কারণ নেহার আন্ডারে চাকরি করে তার বাবা। বিষয়টা তার কাছে অদ্ভুত লাগলেও আবিরের এসবে বেশ মজা লাগে। তবে আবির মাঝে মাঝে মন খারাপ হয়। আবির এত অস্বাভাবিক জীবন চায়নি। আবির যেমন সাধারণ মানুষ হয়ে নিজেকে তৈরি করেছে সবার সামনে, তেমনি আবির চেয়েছিল ওর প্রেমিকা বউও তার মতোই সাধারণ কেউ হোক। যে কোনো কাজ করলেও সমস্যা থাকবে না, কিন্তু তাই বলে প্রোটোকলের ভেতরে থাকবে এরকম না। আবিরের ইচ্ছে ছিল হয়তো দুজনে জব করবে, তারা অফিস শেষে একসাথে ঘুরতে যাবে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, বৃষ্টি হলে হুড খোলা রিস্কায় ঘুরবে দুজন। কিন্তু নেহার সাথে কোনোদিন সেটা সম্ভব না। নেহা নিজেও এটা জানত, কারণ আবির কতবার এগুলো বোঝানোর চেষ্টা করেছে নেহাকে। আবিরের মাঝে মাঝে মন খারাপ হয়, সেটা নেহা জানে। সেদিন ছুটির দিন ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছে। আবির শুয়ে শুয়ে বই পড়ছে, এমন সময় নেহার কল আসে। আবির রিসিভ করতেই নেহা বলে, কি করছেন? পড়ছেন প্রফেসর সাহেব? এই সময় আর কি করব?
ওটাই তো আমার কাজ। শোনো, এক্ষুনি বাইরে বের হও তো। মানে? বৃষ্টি পড়ছে তো। তো বের হও। তোমার বাসার সামনে দেখো গাড়ি চলে গেছে, কালো রঙের পাঞ্জাবিটা পরে এসো। কেন? আমি তো বুঝতে পারছি না কি হয়েছে। এত কিছু বুঝতে হবে না, আসতে বলছি আসো, খালি প্রশ্ন করবে। নেহা ফোন কেটে দেয়। আবির উঠে পাঞ্জাবি পরে নিল। পাঞ্জাবিটা নেহার গিফট করা, কয়েকদিন আগেই নেহা দিয়েছিল পাঞ্জাবি। আবির কেবল সুন্দর মতো ফিটিং করে নিয়েছে বডির মাপে। আবির সেটা পরেই বাইরে বের হলো। বাড়িটা রাস্তার পাশেই, তাই বের হতেই বাসার গেটের কাছে দেখলো কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। আবিরকে দেখা মাত্রই অর্ক দরজা খুলে দিল। অর্ককে দেখে আবির হাসে। অর্ক? আবির উঠে বসলো, দরজা আটকে দেয়। অর্ক নিজেই গাড়ি ড্রাইভ করছে। অর্ক এখন আবিরকে তেমন ভয় পায় না। আবিরের সাথে মিশিয়ে বসতে পেরেছে। আবির খুবই ঝামেলা এড়িয়ে চলে। ঝামেলা দেখলে তার আশেপাশে তো দূর, বহু দূরেও থাকতে চায় না। তবে অর্ক জানে, যদি ভুল করে হলেও আবির সেই ঝামেলাতে জড়ায় তাহলে তার শেষ পরিণতি কী ঘটবে। অর্ক সেটা ভেবেই ভয় পায়। তবে আবির খুবই ফ্রেন্ডলি, সহজে মিশে যেতে পারে। হঠাৎ গাড়িটা থামলো। আবির জানলা দিয়ে বাইরে তাকায়। জায়গাটা খুবই অপরিচিত আবিরের কাছে, এর আগে সে আসেনি। অর্ক বলে। আবির প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় অর্কের দিকে। অর্ক হেসে বলে। আবির দেরি করে না, নামে গাড়ি থেকে। একটা লম্বা বড় রাস্তা, রাস্তাটার দুপাশে সারি সারি গাছ, বিশেষ করে কদম আর কৃষ্ণচূড়া গাছই বেশি দেখা যাচ্ছে। রাস্তায় গাড়ির চলাচল নেই বললেই চলে। হঠাৎ সেখানে একটি গাড়ি আসলো। গাড়িটা থামতেই সেখান থেকে হাতে ছাতা নিয়ে একজন কালো রঙের শাড়ি পরা মেয়ে বের হয়ে এলো। দামি জুতোর সাথে কালো ড্রিপ শাড়ি, বেশ লাগছে তো, কিন্তু ছাতাটা মুখের উপর থাকাতে দেখা যাচ্ছে না সে কে। আবিরের সামনে এসে থামলো মেয়েটা। ছাতাটা হালকা সরাতেই আবির তাকে দেখে চমকে যায়, কারণ নেহা এসে দাঁড়িয়েছে। বৃষ্টি আবার জোরে শুরু হলো। নেহা আবিরের মাথায় ছাতাটা রাখে। এক ছাতার নিচে ওরা দুজন দাঁড়িয়ে আছে। নেহা হাতের ইশারা করতেই গাড়ি দুটো চলে গেল। আবির তাকিয়ে দেখে পুরো রাস্তা জুড়ে কেবল ওরা দুজন, একটা গাড়িও দেখা যাচ্ছে না, কোনো মানুষও নেই। আবির বলল। তুমি এভাবে, মানে কোনো প্রোটোকল ছাড়া পাবলিক প্লেসে, আর সেটা ফাঁকা রাস্তায়? মুখও তো ঢাকা নেই, যদি কেউ এখানে আমাদের দেখে ফেলে। আবিরের কথা নেহা পাত্তা দিল না, বরং সে হাসলো। তারপর বলল। দেখবে না, সেরকম ব্যবস্থা করা হয়েছে, তোমার এত চিন্তা করার দরকার কি? তা কী রকম ব্যবস্থা শুনি? উফ, ছেলেটা একটা হাদারাম। এই রাস্তার দুই মাথায় ড্রাইভেশন করা হয়েছে, একটু ঘুরে যাবে সবাই। এই রাস্তাতে মানে 10 কিলোমিটার কেউ আর আসবে না। তাছাড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে, ব্যারিকেডও আছে ইমার্জেন্সিতে, আর অর্ক তো আছেই, কেউ আসবে না। আবির সব শুনে একটু হাসলো। বৃষ্টির ফোঁটার গতি বেড়ে গিয়েছে। নেহা তখন ওর হাতে থাকা ছাতাটা রাস্তায় ফেলে দিল। সাথে সাথে ওর এক ঝাঁক বৃষ্টির পানি ওদের ভিজিয়ে দিতে থাকে। নেহাকে বৃষ্টিতে ভিজতে সেকেন্ডবার দেখেছে। প্রথমবার দেখেছিল তারই প্রোটোকল বৃষ্টিত বাসভবনে। আবির নেহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। যদিও নেহাকে এভাবে শাড়ি পরে ভিজতে দেখে অবাক হয়েছে। তার উপর নেহা আবিরের ইচ্ছে পূরণের জন্য পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে। মুষলধারে বৃষ্টি পড়তে থাকলো, আর ওরা দুজন বৃষ্টিতে ভিজতে থাকে একসাথে। মাঝে মাঝে হাঁটছে হাত ধরে, আবার রাস্তার উপর বসছে। জীবনে এর থেকে চমৎকার বৃষ্টিময় সময় আবির কখনো কাটায়নি। আর অন্য কেউ কাটিয়েছে কিনা আবিরের জানা নেই। আবিরের মনে সেই সাধারণ প্রেমিকার আফসোসটা একেবারেই চলে গেল। মনে হলো এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। সেরা হবেই বা না কেন? এমন কজন প্রেমিকা আছে যে তার প্রেমিকের জন্য গোটা রাস্তাটাই নিজের করে নেয়, গোটা জমিন যেন তার নিজের করে নিয়েছে। সবকিছু বন্ধ করে একান্ত তার সাথে সময় কাটানোর জন্য নেহা সেরারে। সাধারণ কারোর সাথে সম্পর্ক হলে এটা আবির কোথায় পেত? ওরা দুজন একসাথে বৃষ্টি বিলাস করছে। রাস্তার মাঝখানে বসেছে আবির। নেহা পাশে বসে আবিরের কাঁধে মাথা রাখে। খোলা লম্বা চুলগুলো রাস্তায় পড়ে আছে। আবির নেহার ঠোঁটের দিকে তাকিয়ে, নেহাও তাকিয়ে আছে। দুজন কোনো কথা বলছে না। আবির এক মুহূর্ত দেরি করে না, নেহার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। নেহা যেন এই মুহূর্তটাই বেশি উপভোগ করেছে। নেহা কেঁপে উঠল। নেহা বাধা দেয় না, বরং সেও আবিরের চুম্বনে সাড়া দিতে শুরু করে। দুজন কতক্ষণ এভাবে একে অপরকে চুম্বন দিতে থাকে খেয়ালই নেই। হঠাৎ খুব জোরে মেঘ ডেকে ওঠে। নেহা কেঁপে উঠল।
আর তাতেই যেন ওদের ঘোর কাটে। নেহা বেশ লজ্জা পাচ্ছে আবিরের দিকে তাকাতে। আবির মুচকি হাসে। আবির তার ডান হাত দিয়ে নেহার খোলা চিকন ধবধবে সাদা কোমরে হাত রাখে, তারপর আস্তে করে চাপ দিয়ে নিজের দিকে সরিয়ে আনে নেহাকে। নেহার ভেজা শরীরে যেন কারেন্টের শক লাগার মতো অনুভূতি তৈরি হয়ে যায়। এই কি করছো? কোথায় কোথায় হাত রাখছো তুমি? কিছুই তো করছি না। তুমি না টিচার? টিচারেরা এইসব লুচ্চামি শিখে কোথা থেকে? জীববিজ্ঞান বই থেকে। সরো, যেতে হবে এখন। তুমি অনেক দুষ্টু হয়ে গেছো, সাবধানে দেখা করা লাগবে, বুঝতে পারছি। তাই না? দুজনে উঠে দাঁড়ায়। তারপরেই অর্কের গাড়ি আসে। নেহা তার গাড়িতে চলে যায়। আবিরও অর্কের গাড়িতে চলে আসে। বাড়িতে এসে আবিরের মা বকাঝকা করে যে এত বৃষ্টিতে বাহিরে কেন গিয়েছে সে। আবির সেসব পাত্তা না দিয়ে গোসলে চলে যায়। অনেকটা সময় গোসল শেষ করে আবির রুমে এসে বসে। ফোনটা হাতে নিয়ে নেহাকে নক করতে যাবে এমন সময় ফেসবুক থেকে নোটিফিকেশন আসে। সেখানে লেখা হোম মিনিস্টার ভাইরাল। আবির সাথে সাথে ক্লিক দেয়। ফেসবুকে এসে সে অবাক হয়ে গেছে। ওর যেন হাত পা কাঁপছে, কারণ ওরা বৃষ্টিবিলাস করেছে ঠিকই, সুন্দর মুহূর্ত কাটিয়েছে সেটাও ঠিক আছে, কিন্তু সুখের পর ঝামেলা এসে হাজির। মানে ফেসবুকে কয়েকটা ছবি মুহূর্তের ভেতরে ভাইরাল হয়ে গেছে, এবং সেই ছবিগুলো আর কারো নয়, আবির আর নেহার বৃষ্টিতে ভেজার ছবি। দুজনেই হাত রেখে হাঁটছে, কাঁধে মাথা রেখে বসেছে, চুমু খেয়েছে। সব ছবি অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। আবিরের ফোন বেজে ওঠে। নাফিজের কল। স্যার, ভাইরাল হয়ে গেলেন তো। কে করেছে? তোমরা কোথায় ছিলে? আমাদের কি সেখানে থাকা উচিত ছিল স্যার? ফাইজলামি করো। কে করেছে? অবশ্যই মন্ত্রীর কোনো কাছের লোক। আচ্ছা, যা হবার হয়েছে। দেখি নেহা কি বলে। ঠিক আছে, আমরা বের করছি কে করতে পারে। আবির কল কেটে দেয়। রাতের ভেতরেই ছবিগুলো বেশ ছড়িয়ে পড়ে সবখানে। কেউ কেউ তো লিখেও ফেলেছে, আবার কেউ বলছে, আবার কেউ লিখছে। যে কেউ যা যা পোস্ট করছে তা অনেক বেশি রিস্ক চলে যাচ্ছে। সবগুলো নিউজ পোর্টালের লিড নিউজ হয়ে গেছে এটা এখন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ছেলের সাথে বৃষ্টিতে ভিজছে। ফেসবুকে খুব ঝড় চলছে এটা নিয়ে। অনেকে এটার বিপরীতে অবস্থান নিচ্ছে, আবার অনেকে এটার পক্ষেও আছে। কেউ আবার পোস্টে বলছে, আবার কেউ বলছে। জল্পনা কল্পনা চলতে লাগলো, কিন্তু নেহার সাথে ছেলেটা আসলে কে? নেহাও সবগুলো নিউজ দেখছে, আর তার ফেক আইডি দিয়ে। অর্ক চুপচাপ সামনে বসা, সে বারবার বলেই যাচ্ছে। অর্কের কথা নেহা কোনো জবাব দেয় না। নেহার সামনে নানান পোস্ট আসে। কেউ বলছে ছেলেটা ব্যবসায়ী হবে, আবার কেউ বলছে ফ্যামিলি ফ্রেন্ড কিংবা বাইরের কোনো ছেলে। আবিরের চেহারাটা অতটা ভালো মতো বোঝা যাচ্ছে না। এমন সময় একটা বিরাট বড় পেজ থেকে পোস্ট করা হয়। সেখানে খুবই সুন্দরভাবে এআই ব্যবহার করে নেহার অনেকগুলো পিক কতগুলো ছেলের সাথে বসানো হয়েছে, আর ক্যাপশনে লেখা। এমন পোস্ট দেখে সাথে সাথে অনেকেই মেনে নেয়, কারণ এটাই দেশের সবচেয়ে বড় নিউজ রিপোর্ট পেজ। তবুও এতদিন যা হয়নি তা হুট করে হয়ে গেছে। আবির কি করবে ঠিক বুঝতে পারছে না। যে কয়টা ছবি পোস্ট হয়েছে সেখানে আবিরের চেহারা খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে না। যারা আবিরকে চেনে তারা হয়তো ভালো করে তাকালে বুঝতে পারবে যে নেহার সাথে ছেলেটা আবিরই। সামনে ওদের কি হবে কে জানে। নেহার ক্যারিয়ারে নিশ্চয়ই একটা বড় রকমের দাগ সৃষ্টি হয়ে গেল আবিরের জন্য। ইস, যদি ওকে আমার ওই ইচ্ছের কথা না বলতাম তাহলে হয়তো এসব কিছুই হতো না। কেন যে বলতে গেলাম। নেহা আজকে সবার সামনে এভাবে ভাইরাল হতো না। আবির একা একা কথাগুলো ভাবছে। ঘটনারও বিশালভাবে ছড়িয়ে পড়ে। আবির তার রুমে পায়চারি করছে। নেহাকে কয়েকবার ফোন দিতে গিয়েও ফোন দিতে পারল না সে, কারণ আবিরের বারবার কেবল মনে হচ্ছিল যে ওর কারণেই নেহার এত বড় সমস্যা হয়ে গেছে। আবিরের কারণেই ওর কেরিয়ারে একটা বড় দাগ হয়তো লেগে গেল। মনে মনে বলে, আমি যদি আমার ইচ্ছের কথাটা না বলতাম তাহলে হয়তো কোনোদিন এই ব্যাপারটা ঘটতো না। আবিরের ঘুম আসে না। সে যতটুকু পারছে হেল্প করছে। দেশের বড় বড় পেজগুলোকে হায়ার করেছে, যদিও সেটা অন্যভাবে। ঘটনাটা এআই দ্বারা বোঝানোর চেষ্টা করেছে সে, কিন্তু সেসবে কি আর কাজ হয়? বিছানায় শুয়ে আছে সে। রাত 12টার দিকে নেহা নিজেই ফোন দিল আবিরকে। আবিরের কেমন যেন খারাপ লাগে। রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে রিসিভ করেই ফেলল, কিন্তু কি বলবে সে খুঁজে পাচ্ছে না। নীরবতা ভেঙে নেহাই বলল, কি করো টিচার? কিছু না, বসে আছি। এত রাতে বসে কেন? শুয়ে পড়ো। হুম। মন খারাপ কেন? নেহা আসলো। আই এম সরি। সে কি? সরি কেন? কি হলো? আমার কারণে তোমার এত বড় ক্ষতি হয়ে গেল।
আমি জানতাম না আসলে। তা কিসের ক্ষতি, পাগল ছেলে? শোনো, এইসব ব্যাপার নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ দেখি না আমি। এসব নিয়ে ভাববেও না মোটেও। এগুলো খুব নর্মাল বিষয় সেলিব্রিটিদের কাছে। কিন্তু মনে থাকবে, কোনো কিন্তু না, আমি সামলাবো। তোমার কেবল কাজ হবে আমার বয়ফ্রেন্ড হওয়া আর আমাকে নিজের গার্লফ্রেন্ড মনে করা, আর আমাকে অনেক ভালোবাসা, বুঝেছো? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য আমরা খানিকটা বেশি বড় হয়ে গেছি না? এর থেকে হাজব্যান্ড ওয়াইফ বেশি ভালো শোনায়। নেহা মুচকি হাসলো। সে কিছু বলে না, চুপচাপ বসে আছে। আবিরও কিছু বলতে পারছে না। ওপাশ থেকে বেশ কিছু সময় কোনো কথা শোনা গেল না। শেষমেশ আবির বলল, কি হলো, খারাপ লাগলো? তুমি চাইলে আমরা আর দেখা করব না। আমি চাই না আমার জন্য তোমার ক্যারিয়ারে প্রভাব পড়ুক। নেহা তখনও চুপ। আবির আর কথা খুঁজে পায় না। কিছু সময় পর নেহা খুব নরম গলায় বলল, না কিছু না, আমি বাবাকে বলবো আমাদের কথা। যদিও আমি যতদূর জানি বাবা এই ব্যাপারটা জেনে গেছে এরই ভেতরে, তবুও আমার বলাটা প্রয়োজন। তো এখন কি করব? তোমার বাবার কাছে প্রস্তাব পাঠাবো? না না না, এখন না। আমি বলবো কি করতে হবে আর কখন করতে হবে, আর তুমি এখন ঘুম দাও। অন্য কিছু এখন ভাবতে হবে না, বুঝতে পেরেছো? আমি এই দিকটা সামলাবো, রিল্যাক্স থাকো। নেহা ফোন কেটে দেয়। আবিরের চিন্তা আরও বেড়ে গেল। যদিও নেহা তাকে চিন্তা করতে মানা করেছে, তবুও আবির নিজেকে চিন্তা করা থেকে দূরে রাখতে পারে না। নেহাও তার রুমে পায়চারি করছে। ওর বাবাকে সে কিভাবে বিষয়টা এক্সপ্লেইন করবে বুঝতে পারছে না। তার বাবার কাছে এমনিতেই বড় বড় নেতা বিজনেসম্যানের ছেলেদের বিয়ের প্রস্তাব আসে নেহার জন্য। তাদের এই ব্যাপারটা পাবলিকলি জেনে যাওয়ার ফলে নেহার ক্যারিয়ারে কি হবে এই চিন্তাটা মাথা থেকে দূর করতে পারছে না আবির। কারণ নেহার সেসব বিষয়গুলো বিরোধী পক্ষ বেশ মজা নেবে। আজহার সাহেব বসে আছে, নেহা সামনে বসা। তার সামনে বসা রাষ্ট্রপতিও আছে। রাষ্ট্রপতি প্রশ্ন করল, নেহা, তোমার কাকে পছন্দ আমাদের জানাবে না? পাবলিকলি ঘুরে বেড়ানোটা কি ঠিক? এতে রাজনীতির কোনো ক্ষতি না হলেও তোমার ক্যারিয়ারের সমস্যা হবে। নেহা তার কথায় লাজুক হাসি দিয়ে বলে, এইসব নিয়ে ভাববেন না আঙ্কেল, দলের কোনো ক্ষতি হোক তা আমি করব না। বিষয়টা নেহা ভালোভাবে সামনে নিয়েছে। ঘটনার 3 দিন পারও হয়ে যায়। পতিতালয়ের স্কুলের কাজ শুরু হয়ে গেছে। নেহা সেটা ভিজিট করতে এসেছিল। সেখানে অনেকগুলো সাংবাদিক ঘিরে ধরে। সেখানে হঠাৎ এক সাংবাদিক প্রশ্ন করে ফেলল। টিভিতে লাইভ চলছিল। আবির তার ফোনে লাইভটা দেখছে। নেহার কাছে এমন প্রশ্নে আবির সোজা হয়ে বসে, ভালো করে নেহার দিকে তাকায়। প্রশ্নটা শুনে মুহূর্তের ভেতরে নেহার চেহারার রং পাল্টে গেল। নিজেকে সামলানোর চেষ্টা করলো কিছু সময় ধরে, তারপর বলল, এইখানে আপনাদের ডাকা হয়েছে আমাকে আমার কাজের ব্যাপারে প্রশ্ন করার জন্য। আমাদের দেশের সামনের কয়েকদিনে একটা হামলা হওয়ার কথা আশঙ্কা করা হচ্ছে। ইন্টেলিজেন্স থেকে তাই জানানো হয়েছে। আমি আপনাদের এই ব্যাপারে সাবধান করতে বলতে পারি। আর আপনি বলছেন আমি সাথের এই ছেলেটি কে? আর আপনি বলছেন আমার এই সাথের ছেলেটি কে? আমি নিশ্চিত করে বলতে পারি সে এই হামলার সাথে যুক্ত নয়, কিংবা সে হুমকিও নয় দেশের জন্য। বুঝতে পেরেছেন কি? আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সাংবাদিকতাই বোঝেন না। নেহা এবার সত্যি সত্যি রেগে গেল। খানিকটা রাগত কণ্ঠেই বলল, আমি এই দেশের একটা গুরুত্বপূর্ণ পদে আছি। আপনারা আমার কাজের ব্যাপারে প্রশ্ন করুন। আমি যদি কোনো ভুল করি সেটা আমাকে মনে করিয়ে দিন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সাথে সাথে আমি একজন মানুষ। আমার একটা ব্যক্তিগত জীবন আছে, সবার যেমন আছে। এখন আমি ওই ছেলের সাথে যদি বৃষ্টিতে ভিজেও থাকি, সেটা কি অন্যায় কিংবা খারাপ কাজ হয়েছে? আমি কোন আইন ভেঙে কাজটা করেছি? এমন কোনো আইন কি আমাদের দেশে আছে যে যেখানে লেখা আছে প্রশাসনের মানুষদের কোনো ব্যক্তিগত জীবন থাকতে পারবে না? আছে কি? তাছাড়া ভাবছি আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে বের হন, আপনাকে আটক করতে বলবো, কারণ সাংবাদিকতাও তো একটা প্রশাসনিক কাজের মধ্যে পড়ে। এজন্য আপনার ঘোরা নিষেধ করব, কেমন? কেউ কোনো কথা বলল না। সাংবাদিক বেশ অপমানিত হলেন। প্রথমবার কোনো সাংবাদিক যেন প্রশ্ন খুঁজে পাচ্ছেন না নেহার সামনে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। তবে নেহা থেমে নেই, সে আবার বলল, যদি আপনাদের এই ইচ্ছে থাকে তাহলে এইবার আপনাদের জনপ্রতিনিধিদের বলুন আমরা একটা আইন বানাই যেখানে এমপি মন্ত্রীরা কেউ বিয়ে করতে পারবে না, কাউকে পছন্দ করতে পারবে না। ঠিক আছে, বানাবো এমন আইন। তাই কি চান? বলুন, তাই কি চান?
তাহলে অপ্রয়োজনীয় প্রশ্ন করা বন্ধ করুন। আমার ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে দিন। এই ছবিটা ফেসবুকে ছাড়া হয়েছে, সেটা যে তুলেছে তাকে আমি খুঁজছি। অন্যের ছবি লুকিয়ে তোলা অন্যায় এবং সেটা পাবলিকলি প্রকাশ করাও অন্যায়। ব্যাপারটা মাথায় রাখবেন আপনারা। সাংবাদিকদের আরও ভিড় জমল। সাংবাদিকদের থেকে কন্টেন্ট ক্রিয়েটররা বেশি ভিডিও করছে নেহাকে। দৈনিক দ্বিতীয় আলোর একজন সিনিয়র সাংবাদিক এগিয়ে আসলো, তারপর প্রশ্ন করল, হ্যাঁ, সব দোষ এখন সিস্টেমের, এটা বলে সবাই খালাস পেয়ে যায়। কেউ এগিয়ে এসে সেটা ঠিক করার কথা চিন্তা করে না, যত সব বুজরুগি। সিনিয়র সাংবাদিকের প্রশ্নে নেহা এবার রেগে নয় বরং খানিকটা হাসলো, তারপর বলল, রিমন সাহেব, আপনি খুবই বুদ্ধিমান। কত বাজেট পাস হলো, কি কি করা দরকার, দেশের উপর হামলা। সংবাদের থেকেও যখন মানুষ আমার বৃষ্টিতে ভেজার গল্প শুনতেই বেশি আগ্রহী, তখন বলি হ্যাঁ, সেদিন একজনের সাথে আমি বৃষ্টিতে ভিজেছিলাম। গাড়িতে করে যাচ্ছিলাম, একসাথে বৃষ্টি নামলো, কি মনে হলো নেমে পড়লাম। তাকে আমার পছন্দ, তারও তাই। জলদি সম্ভবত পারিবারিকভাবে কিছু হবে, চেষ্টা করব এটা পরিবারের ভেতরেই রাখতে। আর কিছু জানতে চান? দেখুন, আমি পাবলিক ফিগার, সে না। সে শান্তিপ্রিয় মানুষ, তাকে সেই রকম ভাবেই থাকতে দিন। আমি তার পরিচয় দিতে চাই, দেওয়ার সাথে সাথে, কারণ সেটা দেওয়ার সাথে সাথে আপনারা গিয়ে হাজির হবেন তার কাছে। এটা আমি পছন্দ করব না। আরেকটা কথা, যদি তবুও আপনাদের মাঝে কেউ তার পরিচয় জেনেও ফেলেন এবং তাকে গিয়ে বিরক্ত করেন, তাহলে আমি ব্যাপারটা পছন্দ করব না, তার উপরে অ্যাকশন নেব। শেষের লাইনটা যে নেহা সবাইকে হুমকি দিল সেটা বুঝতে কষ্ট হলো না কারো। কেউ আর কোনো প্রশ্ন করল না। যারা নেহার একান্ত ভক্ত তারা জলদি পোস্ট করা শুরু করলো, আমার মন্ত্রী বেশ রোমান্টিক, ভালো থাকুক তাদের ব্যক্তিগত ভালোবাসা। আবিরও অবাক হয়, ব্যাপারটা যেভাবে শুরু হয়েছিল কিন্তু সেভাবে শেষ হয়নি। মানে নেহা সব সামলে দিয়েছে, বলা যায় ব্যাপারটা এইভাবে মিটে যাবে আবির ভাবেনি। নেহার এরূপভাবে বলাতে অন্য কারো কিছু বলারই রইল না। যদিও বিরোধী পক্ষের কেউ বলার চেষ্টা করেছিল যে এইভাবে একজন মন্ত্রী প্রকাশ্যে বৃষ্টিতে ভিজতে পারেন না, কিন্তু সেসব কথা হালে পারি পেল না। তার ফ্যানরাই এগুলো ঠিক করে দিয়েছে। নেহাকে নিয়ে স্টার পেজ থেকেও পোস্ট হয়। এমনিতেই ইয়ং মেয়ে ছেলেদের আইকন ছিল নেহা। এমন সাহসী বৃষ্টিবিলাসের কারণে নেহার তুমুল জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়ে গেল। একে তো নেহা ছিল সবথেকে ইয়াং স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর তার কাজকর্ম একদম পরিষ্কার, কাপলদের জন্য যেন উদাহরণ হয়ে গেল। কেউ কেউ তো পোস্ট করছে, আমার জীবনে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো কোনো মেয়ে আসুক যে সব ব্যস্ততা ভুলে আমার কাছে ছুটে আসবে। আবির এসব দেখে হাসে, তবে নেহা নিজেকে ক্লিয়ার রাখে, সে কাউকে ছাড় দিয়ে কাজ করে না। নেহার ক্ষমতায় আসার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমেজ অনেক উন্নতি হয়েছে, আর এখন তাদের পছন্দের মন্ত্রী প্রেমও করে এবং সেটা বলতে দ্বিধাও বোধ করে না। একটা ছোট্ট রুমের ভেতরে টিপ টিপ করে আলো জ্বলছে, বাহিরের করিডোর দিয়ে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসে। চেয়ারে বসে আছে একজন সাংবাদিক, তার হাত পা শক্ত করে বাঁধা, মুখে কালো কাপড় চেপে রাখা, তার বুক ওঠানামা করছে দ্রুত, ভয়ের ঘাম তার কপাল বেয়ে নামছে। চেয়ারের অপর প্রান্তে বসে আছে নাফিস, মুখে কালো মাস্ক, চোখ দুটো গম্ভীর। তার চারপাশে ছড়িয়ে আছে কিছু ফাইল, কয়েকটা ভাঙা ক্যামেরা আর একটা ল্যাপটপ আর আইফোন। এগুলো সব সাংবাদিক ছেলেটার, যেখানে সাংবাদিকের সব ডেটা ইতোমধ্যে সিজ করা হয়েছে। নাফিস ধীরে ধীরে হাত বাড়িয়ে সাংবাদিকের মাথার কাপড় খুলে দেয়। আলো পড়তেই দেখা যায় ভয়ে কাঁপছে ছেলেটা। বয়স 24-25 হবে, চোখ লাল হয়ে গেছে আতঙ্কে। নাফিস ঠান্ডা স্বরে বলে, তোকে খুঁজতে আমার 1 সপ্তাহ লেগেছে। তুই জানিস কাকে অনুসরণ করেছিলি? নাফিস হেসে ওঠে, সেই হাসি শির দ্বারা কাঁপিয়ে দেয়। সত্য না, তুই চেয়েছিলি তোর নিজের ক্যারিয়ার বানাতে, সস্তা গ্ল্যামার, ক্লিক বেট, তাই না? তুই ভেবেছিলি হোম মিনিস্টার নেহার পেছনে লেগে গেলে জনপ্রিয়তা পাবে। সাংবাদিক মাথা নাড়ে, গলা শুকিয়ে গেছে ওর। নাফিস ল্যাপটপ ঘুরিয়ে তার সামনে আনে, স্ক্রিনে ভেসে ওঠে কিছু ছবি। প্রথম ছবিতে দেখা যায় নেহা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে আবিরের সামনে নিজ বাসভবনের উঠোনে। নেহার হটপিক ছিল এগুলো। আবার শেষবার নেহার সাথে আবিরের বৃষ্টিবিলাসের ছবিও তার কাছে। সাংবাদিক চুপ মেরে যায়, তার ঠোঁট কাঁপছে ভয়ে। নাফিস ধীরে ধীরে বলে, তোকে খুঁজে পাওয়ার আসল কারণ এটাই, তুই এই ছবি অনলাইনে ছড়িয়ে দিতে চেয়েছিলি। জানিস এর মানে কি? রিসেন্ট ছবি তো অলরেডি ছড়িয়ে দিয়েছিস। চুপ কর।
নাফিস এক ঝটকায় তার কলার ধরে চেয়ারের পেছনে ধাক্কা দেয়। চুপ করে বসে থাক আর মিথ্যে বলিস না। তুই জানতিস এগুলো কাকে নিয়ে তোলা? তুই জানতিস এই ছবি মানে কেবল কেলেঙ্কারি না, এটা রাষ্ট্রের ভেতরে আগুন ধরানো। নেহা ম্যামের ক্ষতি করিস। নাফিস মুস্কি হাসে। ঠিক তখনই নাফিস পকেট থেকে ফোন বের করে নম্বর ডায়াল করে। ওপাশ থেকে কল রিসিভ করে আবির। হ্যালো স্যার, হ্যাঁ বলো। এই ছবি তুলে পোস্টারকারীকে খুঁজে বের করেছি স্যার। সপ্তাহখানেক সময় লেগেছে কিন্তু অবশেষে পেয়েছি। কি বলে সে? স্যার আপনার আর ছবি আছে তার কাছে, বাসভবনের দৃষ্টিতে ভেজা ছবিও আছে, যদিও আপনার পেছন দিক থেকে তোলা। আপনি বলেছেন আপনি ঘুরতেই গাছের উপর থেকে কিছু একটা যেন নিচে পড়ে এমন। বাহ, ছেলেটা তো দারুণ। তাকে বোঝাও তুমি কে, কতটা ভয়ঙ্কর। তবে মনে রেখো আমার নাম বা মুখ কিংবা তোমার কোনো তথ্য যেন তার কাছে না যায়। আর তাকে মেরে ফেলো না, শুধু ভয় দেখিয়ে ছেড়ে দিও। কথাটা শেষ হতেই ফোন কেটে যায়। ফোন রেখে নাফিস ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার হাতে একটা মোটা লাঠি। সাংবাদিকের বুক ধক করে ওঠে। নাফিস নিচু স্বরে বলে, তুই ভাগ্যবান, আমার স্যার আদেশ দিয়েছে তোকে মেরে ফেলতে পারবো না, কিন্তু শাস্তি তোকে পেতেই হবে। এক ঝটকায় লাঠি নেমে আসে সাংবাদিকের হাঁটুতে। ছেলেটা চিৎকার করে ওঠে। জোরে বাড়ি দেয় নাফিস। আবার লাঠি আঘাত করে তার কাঁধে। এবার চেয়ার কেঁপে ওঠে। এবার বুঝবি অনুসন্ধানী সাংবাদিক আর সস্তা সাংবাদিকের মধ্যে পার্থক্য কোথায়। সাংবাদিক হাঁপাতে থাকে। তার ঠোঁট ফেটে গেছে। নাফিস এবার টেবিল থেকে একটা ছোট্ট চাকু তুলে নেয়। সাংবাদিকের গালের পাশ দিয়ে চাকুর ধার বুলিয়ে দেয়। তীব্র ঘাম ঝরে পড়ে ছেলেটার কপাল থেকে। ভয় পেয়েছিস? এটা কেবল শুরু। মনে রাখিস, আমার নাম জানিস না, আমার চেহারা জানিস না, কিন্তু আজকের ব্যথা তোকে সারা জীবন মনে রাখতে হবে। চাকুর হালকা আঁচড়ে ছেলেটার বাহু কেটে দেয়। রক্ত গড়িয়ে নামে। সাংবাদিক কাঁপতে থাকে, কিন্তু বাধা অবস্থায় কিছুই করতে পারছে না। নাফিস কাছে ঝুঁকে আসে, ঠান্ডা স্বরে বলে, তুই নেহার ছবি তুলে খেলতে চেয়েছিলি, মনে রাখ, সে শুধু একজন নারী না, সে রাষ্ট্রের হোম মিনিস্টার। কসম নয়, আজ তুই শিখবি কোনোদিন নো মার্সি গ্যাংয়ের পথে আসা যাবে না। সে সাংবাদিকের মাথা ধরে পানির বালতিতে ডুবিয়ে দেয়। কয়েক সেকেন্ড পর ছেলেটা হাঁসফাঁস করতে থাকে। আবার টেনে তোলে, আবার ডুবিয়ে দেয়। ছেলেটার চোখ লাল হয়ে যায়। গলা দিয়ে শ্বাস বেরোতে থাকে, কষ্ট করে। 1 ঘন্টার মতো এই নির্যাতন চলে। শেষে নাফিস সাংবাদিকের মুখ থেকে বাঁধা কাপড় সরিয়ে দেয়। ছেলেটা কাঁদছে, শরীর জুড়ে আঘাতের দাগ। নাফিস ধীরে ধীরে বলে, এবার যা, ফিরে গিয়ে মনে রাখিস, আজকের অভিজ্ঞতা তোকে বাঁচিয়ে রাখবে। তুই কিছু বলবি না, কিছু লিখবিও না, না হলে পরের বার আর বেঁচে ফিরবি না, বুঝছিস তো? সে ইশারা করে তার সহযোগীদের। সাংবাদিককে চোখ বেঁধে গাড়িতে তুলে দেওয়া হয়। শহরের এক নির্জন মোড়ে গিয়ে ফেলে রেখে আসে। আবির বসে আছে তার অফিস রুমে। ক্লাস শেষ করে মাত্র বসেছে। আজকের মতো ক্লাস শেষ। অনেক ছেলে মেয়ে এমনিতেই চলে গেছে ক্যাম্পাস থেকে। হাতে গোনা কয়েকজন আছে, তবুও সেগুলো কাপল। আর আছে কিছু ছাত্রনেতার পোলাপানেরা। আবির প্রেজেন্টেশন চেক করছে। নাফিসের সাথে গত রাতে কথা হয়েছে। সাংবাদিকটাকে ভালো মতোই ভয় দেখিয়েছে নাফিস। ওদিকে নেহা আজকে সবচাইতে বেশি দুঃসাহসিক কাজ করেছে। মানে নেহা যা করলো সেটা নেহা কোনদিন কল্পনায়ও ভাবেনি। নেহা যে এমন কিছু করতে পারে সেটা আসলেই নিজের ধারণার বাহিরে ছিল, যা আবিরও কোনোদিন ভাববে না। মানে দুজনেরই কেবল মনে এমন কথা আসেনি। নেহার মতো পদে থাকা কেউ যে এমন একটা কাজ করতে পারে সেটা এই দেশের ইতিহাসে এই প্রথম। আর সেই কাজটা হলো নেহা আবিরকে না জানিয়ে তার ভার্সিটিতে এসেছে ভালো কথা, কিন্তু নেহা কোনো প্রোটোকল ছাড়াই এসেছে এখানে। অর্ক ছিল তবে দূরে, প্রোটোকল নেই এমন না, তবে তারা সবাই ভার্সিটির বাইরে। নেহা একদম দুপুর টাইমেই এসেছে, যেভাবে নর্মাল সবার সামনে আসে সেভাবেই। কিন্তু আবির জানে না, আবির তার কাজে ব্যস্ত। মিটিংয়ের জন্য রমজান ডেকে গেছে। আবির মিটিংয়ে আসলো, সব টিচারেরা বসা।
সামনে একটা সেমিনার করতে যাচ্ছে, সেই ব্যাপারেই চেয়ারম্যান স্যার সবার সাথে আলোচনা করছিল। আবিরের মিটিং শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে গেছে। এর ভেতরে আবিরের ফোন কয়েকবার বাজে, কিন্তু রিসিভ করে না। নিজের রুমে এসে ব্যাগটা কাঁধে নিয়ে ফোনটা পকেট থেকে বের করে। ফোন হাতে নিতেই নেহার কল আসে। আবির অবাক হয়, কারণ এই সময় নেহা খুব দরকার না হলে ফোন করে না। নেহার সাথে আবিরের বেশিরভাগ কথা হয় রাতের বেলা। সকল কাজ শেষ করে নেহা আবিরকে ফোন দেয়। মাঝে মাঝে কাজের ফাঁকেও নেহা আবিরকে মেসেজ করে, আবিরও তাই করে। আবির জানে নেহা কি পরিমাণ ব্যস্ত থাকে সারাদিন, তাই ওকে বিরক্ত করে না আবির। তো এসবের কারণে ওরা দিনের বেলা কখনো সেভাবে কথা বলেনি। হঠাৎ প্রায় শেষ দুপুরের দিকে নেহার কল পেয়ে আবির অবাক হয়। এই শুরুর বিকেলবেলা নেহার ফোন পেয়ে আবির ভাবতে থাকে কিছু হলো কিনা। আগেরবার অসময়ে ফোন করে আবিরকে ডেকে নিয়ে গিয়েছিল, মানে সেই বৃষ্টি বিলাসের সময়। তারপর কি হুলস্থুল ব্যাপারটাই না ঘটে গেছে। যদিও ব্যাপারটা এখন খানিকটা শান্ত। আজকে আবার কি হবে কে জানে। আবির বারান্দায় এসে ফোন রিসিভ করে, তখনই ওপাশ থেকে নেহা বলল, কি খবর মাই ডিয়ার বয়ফ্রেন্ড? কতবার কল দিলাম, মনে হচ্ছে এখনো ক্যাম্পাসেই আছো, তাই না? কিছু বলতে গিয়েও থেমে গেল আবির। আবির যে এখন ক্যাম্পাসে আছে সেটা নেহা জানে। এমনকি আবির কোন রঙের শার্ট পরে আছে এই খবরও নেহার কাছে আছে। আবির নিজে নিজে হাসে। আবির মাঝে মাঝে ভুলে যায় যে তার প্রেমিকা সাধারণ কেউ নয়। আবির বলল, হ্যাঁ, ক্যাম্পাসেই। তুমি কোথায়? হঠাৎ এ সময় ফোন? তুমি যেখানে আমি সেখানে। মানে কি? আমি তো এখনো ভার্সিটিতেই। এই জন্য কোনো মানে ফানে নেই। তোমাদের ক্যাম্পাসের বটতলায় আসো। মানে তুমি এখানে? গাধা। আবির চমকে ওঠে, নেহা এখানে এ সময় কেন? যদিও এর আগে নেহা কয়েকবার এসেছে এখানে আবিরের সাথেই দেখা করতে, কিন্তু নেহা তো সোজা তার অফিসে চলে আসতো। সাথে থাকতো কালো জামা, ওড়না, মাথায় ক্যাপ আর মুখে মাস্ক, কেবল চোখ দেখা যেত। আর এমন করে আসার কারণে নেহাকে কেউ চিনতে পারেনি। আবির কিছু ভাবল না, কারণ নেহা প্রতিদিনের মতো গেট আপেই এসেছে। পাবলিকলি এভাবেই আসে নেহা। আবির হাঁটা দিল সেদিকে। নেহা বসে আছে চুপচাপ, হাতে ঝালমুড়ির ঠোঙা। সে আরামে বসে মজা করে ঝালমুড়ি খাচ্ছে। মন্ত্রী হবার পর এই প্রথম নেহা এভাবে বসে খাচ্ছে। যদিও দূরে এলাকার যাবতীয় নেতারা আছে। মাঝে মাঝে এই মেয়ের সাহস দেখে আবির অবাক না হয়ে পারে না। অবশ্য তারপরেই নিজের মনকে বুঝ দেয় যে এই মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। আবির ঠান্ডা ছায়াযুক্ত বটতলায় এসে দাঁড়ালো। নেহা সামনেই বসা, তবে আবিরের দিকে পিঠ রেখে বসেছে। আবির চারপাশে তাকায়, একটাই মেয়ে ছাড়া কাউকে দেখছে না। কিন্তু সেই মেয়ে নেহা হতেই পারে না, কারণ চুলগুলো ছেড়ে দেয়া, যা টুলে বসার পরেও মাটিতে বসে। খুবই সাধারণ দামি ড্রেস আপ। আর নেহা তো থাকবে মুখ, নাক, হাত পা ঢেকে। তাহলে নেহা কি ফাঁকি দিল? ভাবতে ভাবতে আবির মেয়েটির সামনে এসে দাঁড়ায়। নেহা মুখে মরিচ পুড়ে দিয়ে আবিরকে দেখে আওয়াজ করে। আবির সেদিকে তাকাতেই অবাক হয়, যেন আকাশ থেকে পড়েছে। টুলে যে মেয়েটা বসা সে অন্য কোনো মেয়ে না, সে নেহাই। কিন্তু নেহা এভাবে পাবলিক প্লেসে? আবিরের অবাক হওয়ার কারণ হচ্ছে নেহা আজকে তার মুখ ঢাকেনি। আশেপাশে সবাই তাকে দেখতে পাচ্ছে, কিন্তু কাছে আসার সাহস পাচ্ছে না। কিন্তু নেহা এভাবে কেন? নেহার আশেপাশে ওর সিকিউরিটিকেও দেখা যাচ্ছে না, এমনকি অর্কও নেই। যদিও এখন ক্যাম্পাসে ভিড় অনেকটাই কম, সবাই ক্লাস করে চলে গেছে। কয়েকটা কাপল আর কিছু রাজনৈতিক ছেলেমেয়েরা আছে। সেই অল্প ভিড়ের মাঝে সেই ছাত্রনেতা কামাল আফসারকে দেখতে পেল আবির। সে তার পোলাপান নিয়ে দূরে দাঁড়িয়ে, সেই সাথে এমপিও দাঁড়িয়ে আছে। চেয়ারম্যান স্যারের সাথে মেয়রও আছে। মানে সব নেতা দূরে দাঁড়ানো, কেউ নেহার কাছে ঘেঁষে না। আর আবির এসে সোজা নেহার সামনে দাঁড়িয়ে। আবিরকে দেখে কামাল সহ বাকিরা যেন আরো অবাক হয়ে গেছে। আবির কি করবে বুঝতে পারছে না। এই মেয়ের মাথায় এখন কি চলছে কে জানে। তবে মনে হয় নেহার মাথায় সমস্যা আছে। নেহার ততক্ষণে ঝালমুড়ি খাওয়া শেষ। ঝালমুড়ি মামা নতুন ঠান্ডা পানির বোতল এনে দেয়। আবির আরেকটু ধীর পায়ে এগিয়ে গেল নেহার দিকে। আবিরকে দেখে নেহার মুখে হাসি ফুটে ওঠে। বাকিরা অবাক হয়ে দেখছে। নেহা নিজে উঠিয়ে আরেকটা টুল এনে দিল। আবিরকে ইশারায় বসতে বলে। সবার যেন চক্ষু চড়ক গাছ অবস্থা। হোম মিনিস্টার হয়ে সামান্য ভার্সিটির সাধারণ কোনো টিচারকে ট্রিট করছে। আবির চুপচাপ বসলো। মানুষের অবস্থা বুঝতে পেরে আবিরের হাসি যেন মন থেকে কমছেই না। নেহা বলল, কি ব্যাপার, এমন মুখ করে রেখেছো কেন? কোনো সমস্যা? সিরিয়াসলি তুমি এইভাবে? হোয়াট? কি হয়েছে? আর কত লুকাবো বলো? আর ভালো লাগছে না। মন্ত্রী হয়েছি
তো কি হয়েছে? আমার পছন্দ অপছন্দ নেই? ঝালমুড়ি নাকি ফুচকা নাকি পানি খাবা? আবির নেহার এরূপ কথায় পরিপ্রেক্ষিতে কি বলবে খুঁজে পেল না। নেহা বটতলায় ফুচকা মামার দিকে তাকিয়ে বলল, মামা 2টা ফুচকা দিবেন, একটাতে ঝাল দিবেন বেশি, আরেকটাতে একদম কম। মাস্টার সাহেব আবার ঝাল খেতে পারে না। আবিরও সেদিকে তাকায়। ফুচকাওয়ালা আবিরের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো, যেন ঝাল খেতে না পারাটা কত মজার একটা ব্যাপার তার কাছে। সে সাথে আবির বুঝে যায় নেহা মাত্র আসেনি, এসেছে অনেকক্ষণ, আর এসেই ঝালমুড়ি ফুচকাওয়ালাদের সাথে খাতির বাড়িয়ে ফেলেছে। আবির কেবল তাকিয়ে আছে আশেপাশে। নেহারও অবাক করে দিয়ে আবিরের কাছে আসলো, আবিরের হাত ধরলো, আঙুলগুলো টানতে থাকে। আবির একটু ঘাটটা ডান দিকে ঘুরিয়ে নেতাগুলোর দিকে তাকালো। সবাই যে আজকে অবাকের উপরে অবাক হবে তা বোঝা যাচ্ছে। আবিরের দিকে তাকিয়ে নেহা বলল, কি ব্যাপার, অন্যদিকে তাকিয়েছো কেন? আমার চেহারা পছন্দ হচ্ছে না? কোন মেয়েকে দেখছো? না মানে, কোনো মানে ফানে করবা না তো। লোকে কি ভাবলো, এত কিছু ভাবলে হবে? পাবলিকলি প্রেম করার সময় তুমি তো দেখি হেব্বি বোরিং। আবির শুকনো হাসি দিল। বুঝে গেছে নেহা সবকিছু বুঝে শুনেই এসেছে এখানে, আর আবিরের কি করার আছে। তবে মানুষের অবাকের পালা এখনো বাকি। এমন সময় ফুচকা চলে এসেছে। ওরা যখন ফুচকা খেতে শুরু করে তখন আবির দেখে তার ডিপার্টমেন্টের একটা মেয়ে এগিয়ে এলো ধীর পায়ে। মেয়েটা একটু ভয়ে ভয়ে এগিয়ে আসে। আবির ভাবে এবার হয়তো কোথা থেকে দৌড়ে অর্ক বা সিকিউরিটি গার্ডরা এসে মেয়েকে আটকাবে, কিন্তু না, এমনটা হয়নি। বরং সে ওদের কাছে চলে এসেছে। ওদের সামনে এসে মেয়েটা নেহার দিকে তাকিয়ে বলল। মেয়েটার কথা শুনে আবিরের ফুচকা খাওয়া অফ হয়ে গেছে। নেহা একদম স্বাভাবিক হয়ে আছে। সে হেসে বলল, আরে এত ভয় পাচ্ছ কেন? আজকে আমি এই মন্ত্রী নই, বরং তোমাদের স্যারের তোমরা কি বলো যেন? হ্যাঁ, জিএফও এখানে এসেছি। মেয়েটি এতক্ষণ বেশ ইতস্তত হয়ে কথা বলছিল, কিন্তু নেহার থেকে এমন কথা শোনা মাত্রই মেয়েটার যেন রিল্যাক্স মোডে মুখের হাসি বিস্তৃত হলো। মেয়েটির সাথে সাথেই বলল, ওকে, ভেরি গুড। কই ছবি তুলবে না? আসো। মেয়েটা নেহার গা ঘেঁষে দাঁড়ায়, তারপর নিজের ফোনের ক্যামেরা ওপেন করে ছবি তুলে নিল। তারপর নেহাকে হাঁক করে সেখান থেকে চলে যায়। ঘটনায় নেহা খুশি হয়েছে বেশ। সাধারণ পাবলিক ধারে কাছে ঘেঁষতে পারে না, কিন্তু সমস্যা হলো মেয়েটির দেখা দেখিতে ক্যাম্পাসে আর বাকি ছেলেমেয়েরাও এগিয়ে এলো ওদের দিকে। এমনকি সেই ছাত্রনেতা কামাল সাহেবও এগিয়ে এলো। আর মানুষ যত আসে নেহা ততই আবিরের দিকে সরে আসে। এক পর্যায়ে নেহা আবিরের হাত ধরে রেখে সবার সাথে গল্প করছে। সবাই বুঝে গিয়েছে সেদিনের সেই বৃষ্টি বিলাসের ছেলেটি আবিরই। আর আজকে তো সব বিলাসই চলছে নেহার সাথে পাবলিকলি। আর আবির মুখে হাত দেয় একবার, ঘাড় ঘোরায় একবার। নেহা সেগুলো বুঝতে পেরে আবিরকে ঝাড়িয়েও দেয়। কামাল সাহেব এসে বলল, ম্যাম, সেদিন কি এই জন্যই আবির সাহেবের বাড়িতে পাঠিয়েছিলেন খোঁজ নিতে? আমি ভাবছিলাম এ বেটা আবার কি না কি করেছে, তুলে আনবেন কিনা। কামালের কথায় নেহা হাসে। নেহার সবার সাথে কি সুন্দর বাচ্চাদের মতো মিশে গেছে। সবাই হেট করার থেকে ভালোবেসে নেহার সাথে মিশেছে। কিন্তু এই মেয়েটাও রাজনীতির লোক, ঘটনা বহুদূর যাবেই। সেদিন পুরো বিকেল নেহা আবিরের হাত ধরে ভার্সিটি হেঁটে বেরিয়েছে। সবাই দেখেছে, আসে ছবি তুলছে, গাদা গাদা প্রশংসা করে চলে যাচ্ছে। ভার্সিটির যারা কাজ করে তারা এসে নেহাকে জড়িয়ে ধরেছে। মহিলারা পা অবধি ধরতে গেছে নেহার, কারণ তাদের বেতন বাড়ানোর পেছনের কারিগর নেহাই। সন্ধ্যার আগে যে যার মতো চলে যায়। আবির জানে আজকে অনলাইনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলবে। রাতে খাবার খেয়ে আবির অনলাইনে আসে, হাত পা কাঁপছে ওর। কিন্তু এই কি, অনলাইনে ঢুকেই সে অবাক। সে শুধু নয়, নেহ অবাক। আবিরের কম করে হলেও হাজারখানেক পিক আপলোড হয়েছে এ অবধি। কিন্তু সবচাইতে মজার ব্যাপার হলো মানুষ সমালোচনার বদলে স্ট্যাটাস কমেন্টে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে। কেউ কেউ লিখেছে, রাজনীতি করে বলে কি তার একান্ত সময় কাটানো নিষেধ? এত গুরুত্বপূর্ণ পদে থেকে কেউই এমন কাজ কিভাবে করে? এই হলো আমাদের নেত্রী। দেখুন সবাই, মানুষের সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে তাদের পাশে দাঁড়াতে হয়। নেতা তো এমন হবে যার কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না। সে হবে সাহসী, যে কিনা তার প্রিয় মানুষটার জন্য সব বদলে দিতে প্রস্তুত, তাকে সময় দিতেও পারে। কি সুন্দর মোমেন্ট, সুন্দর কাপল। ইস, এমন কাপল যদি আমি বা আমরা হতাম, এমন নেত্রী যদি সবাই হতো। সবার বড় বড় স্ট্যাটাস দেখে নেহা বা আবির যেন অবাক হয়ে গেছে। দুজনেই অজান্তে হেসে ফেলেছে। নেহা আর আবিরকে নিয়ে অনলাইনে ঝড় বয়ে যাচ্ছে। আরেকটা স্ট্যাটাস পড়ে আবির,
একজন এত ক্ষমতাবান মানুষ হয়ে একটা বিকেল সাধারণভাবে তার পছন্দের মানুষের সাথে গাছের নিচে বসে ফুচকা খাচ্ছে, গল্প করছে, এটা এর আগে কেউ ভাবতে পেরেছিল? কেউ পারেনি। নেহা সেই কাজটাই করেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। নেহাকে নিয়ে বড় বড় রোস্টার চ্যানেল ফটিক বাস, সিএনএ আর ইত্যাদি চ্যানেল থেকে ভিডিও পোস্ট করেছে, সেখানেও প্রশংসা। সত্যি বলতে এর ফলেই রাতে রাতে রিহার জনপ্রিয়তা যেন আরও বাড়তে লাগলো। সেই সাথে হুট করে আবিরও বিখ্যাত হয়ে গেল। আবিরের ফেসবুকে ফলোয়ারের সংখ্যা বাড়তে লাগলো হুহু করে। ছিল 200-300 জন, হুট করে তা 50,000 হয়ে গেছে, যা এখনও চলমান। আবিরের ফেসবুক ঘেটে পুরনো পোস্ট ভাইরাল করছে পাবলিক। যদিও আবিরের পোস্টগুলো সব গল্প, কবিতা আর টুকটাক নেহাকে নিয়ে লেখা ছিল, সেসব এখন ভাইরাল। পরের দিন আবির বের হয়েছে, পথে ঘাটে অবস্থা যেন এমন হলো সে যেন বিরাট কোনো রাজনৈতিক নেতা। সে অফিসে আসে, অফিসে সবাই এখন আবিরের দিকে অন্য চোখে তাকাতে থাকে। এক্সট্রা খাতিরও পাচ্ছে কেরানি, চাকর, দারোয়ানদের থেকে। আবিরের কাছে সবকিছু যেন অন্যরকম লাগছে। এই হঠাৎ করে টক অফ দ্য টাউন হতে পেরে আবিরের খারাপ লাগছে না, সে বেশ মজা পাচ্ছে। এমন সময় নাফিজের কল। আবিরও অফিস থেকে বের হয়ে বারান্দায় আসলো, রিসিভ করে সে। স্যার, আপনি তো ভাইরাল হয়ে গেছেন। সেটাই তো দেখছি। সাবধান, সমস্যা কিন্তু এবার বাড়লো। দেশের মানুষ না চিনলেও আপনাকে কিন্তু বাইরের দেশের মাফিয়ারা চেনে। মাফিয়ারা চিনলে সমস্যা নেই জানি, কিন্তু বুঝেনই তো, আপনার দুর্বল দিক বুঝে বের করবে। এজন্যই তো তোমাদের রেখেছি নেহার সবকিছু আমাকে জানানোর জন্য। নেহাই শুধু মনে করে সে আমার খেয়াল রাখে, কিন্তু নেহা ম্যাম জানে না যে তিনি এখনো ঠিকঠাক আছে আপনার জন্য। এসব যেন কেউ না জানতে পারে। আমি আমার পরিবারকে খেয়াল রাখবো, তোমরা তো আছোই। ঠিক আছে স্যার, ক্রিস্টোফার এখনো সুস্থ হয়নি, আপনাকে খুঁজে। এখন দেশের বাহিরে যেতে পারবো না, বাড়িতে মিথ্যা বলে না হয় বের হতে পারতাম, মাসখানেক না থাকলেও সমস্যা ছিল না। কিন্তু এখন তো নেহা আছে জড়িত, দেখি কি করা যায়। আবির কল কেটে দিয়েছে। মাথার ভেতরে তার চিন্তার শেষ নেই। কিন্তু আবির ওয়ার্ল্ড মাফিয়া কেন হয়েছিল? আবির মাঠের দিকে তাকিয়ে আছে। সে ইচ্ছে করে গ্যাংস্টার হয়নি। আবির মালদ্বীপে বেড়াতে গিয়েছিল, সেখানে সে স্কাই ড্রাইভিং করছিল। প্যারাশুট নিয়ে সে যখন আকাশে, তখন একটা সমস্যা দেখা দেয়। প্যারাশুটের দড়ি হুট করে ছিঁড়ে যায় আর সে উড়তে উড়তে চলে আসে জঙ্গলের ভেতরে। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। কাউকে বেঁধে রেখেছিল কিছু সেনারা, আর তাকে গুলি করে, কিন্তু গুলিটা লাগে না, গুলি আটকে যায় আবিরের প্যারাশুটের ভেতরে। আবির আর সেই লোকটার চারপাশে প্যারাশুট গিয়ে ঘিরে থাকে। সেই লোকটাই ছিল আজকের ক্রিস্টোফার। তাকে এভাবে বাঁচানোতে আবিরের প্রতি সে খুব খুশি হয়। আবিরকে বলে, তুমি যদি আমাকে এদের থেকে বাঁচাও, তোমাকে আমি 10 কোটি টাকা দেব। যেভাবেই হোক আমাকে এখান থেকে বের করো। হয়তো গড চেয়েছে আমি বাঁচি, তাই তোমাকে পাঠিয়েছে। আবিরের তখন বয়স অল্প ছিল। সে শুরুতে চেয়েছিল বিজনেস করবে, আর এই ট্রিপটাই ছিল বিজনেস ট্রিপ। কিন্তু টাকার বড্ড দরকার ছিল। আবির টাকার প্রয়োজনে ক্রিস্টোফারকে সেখান থেকে বাঁচিয়ে আনে। বাঁচানোটা যদিও সহজ ছিল না। আবির স্কুল জীবনে ট্রেন বক্সার ছিল। 5 জন জঙ্গি সেনাদের সাথে অনেক মারামারি হয়। আবিরকে ক্রিস্টোফার একবার, আবার আবির তাকে হেল্প করে। দুজন মিলে 5 জন সেনাকে মারে। এরপর তার সাথে আবিরের বন্ধুত্ব। আবিরের জীবনে সবকিছু যেন ঠিকঠাকভাবে এগোচ্ছিল। দীর্ঘদিন ধরে অস্থিরতার মধ্যে থাকা এক জীবনের পরে অবশেষে কিছুটা শান্তি নামতে শুরু করেছে। তার চারপাশে রাজনৈতিক টানাপোড়েন, ষড়যন্ত্র, ক্ষমতার খেলা এসব থাকলেও অন্তত ব্যক্তিগত জীবনে সে আলো দেখতে শুরু করেছে। কারণ নেহা শুধুমাত্র তার প্রেমিকা নয়, বরং এক বিশাল রাজনৈতিক পরিবারের উত্তরসূরি, সাথে সে হোম মিনিস্টারও। সামনে নির্বাচন, আর নেহা আগামী নির্বাচনে তাকে আবার হোম মিনিস্টার পদে প্রার্থী হিসেবে সরকার নামাতে চাচ্ছে। নেহাও এসবে বেশ আগ্রহী। এখন বয়সে তরুণী, রূপে গুণে অনন্যা, বুদ্ধিমত্তায় ভরপুর মেয়েটা। কিন্তু সবকিছুর উপরে তার যে দৃঢ়তা, তা আবিরকে প্রতিনিয়ত মুগ্ধ করত। কিন্তু সেই মুগ্ধতা, সেই প্রেমের উষ্ণতা মেনে নিতে পারছিল না আবিরের মা। তিনি রাজনীতিবিদদের কখনোই পছন্দ করতেন না। তার কাছে রাজনীতি মানে রক্তের গন্ধ, লোভ, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার জন্য সবকিছু বিসর্জন দেয়া। তিনি চাইতেন ছেলে একটা শান্ত, স্বাভাবিক সংসারী জীবন কাটাক। কিন্তু আবির আর নেহার বিষয়টা তিনি যখন থেকে জানেন, তখন তার মা প্রথমে বিরক্ত হলেও মুখে কিছু বলেননি।
শুধু নীরবে দূরত্ব রেখে গেছে। তবে নেহাকে মেয়ে হিসেবে তার পছন্দ, শুধু রাজনীতির সাথে জড়িত কাউকে তার পছন্দ না। আবিরের মায়ের ভ্রু কুটিয়ে চুপচাপ থাকা সত্ত্বেও আবিরের বিশ্বাস ছিল সময় নিলে সব গলে যাবে। নেহা তার উপস্থিতি, তার আন্তরিকতা আর সরল মনের ভালোবাসা দিয়ে আবিরের মায়ের মন জয় করে নেবে। নেহাও চেষ্টা করেছে, 2বার এসেছিল আবিরদের বাসায়। সে এসে তার বাড়িতে ভদ্রতা, মিষ্টি আচরণ, মমতা সব দেখিয়েছিল। তবুও কোথাও যেন একটা গোপন দেয়াল রয়ে গেছে। কিন্তু এভাবে ভালোবাসার স্বপ্ন গড়ে তোলার মাঝেই একদিন ঘটল অদ্ভুত এক ঘটনা। সেদিন বিকেলবেলা আবির নিজের ঘরে বসে কিছু কাগজ পড়ছিল। হঠাৎ করে দরজার কলিং বেল বাজল। খুলতেই দেখে কুরিয়ার বয়ের হাতে একটি ছোট্ট বাক্স। আবিরকে দেখেই বলে, স্যার, এটাই তো আপনার মানে আলফাজ সাহেবের বাড়ি, তাই না? হুম। আবিরকে? আমি। ও, আপনার নামে পার্সেল এসেছে, এ নিন বক্স, আর সাইন করুন। আবির সাইন করে দেয়। ছেলেটা চলে যায়। আবির বক্সটা দেখতে থাকে। বক্সটা তেমন ভারী না, আবার খুব হালকাও নয়। আবির নিজের রুমে আসে। প্যাকেজিং খুলে ফেলার পর দেখা গেল ভেতরে একটা ছোট্ট মোবাইল ফোন, সস্তা ধরনের বাটন ফোন, মানে পুরনো চাইনিজ সেট। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল আবির, মনে মনে বলে, কে পাঠালো এমন ফোন? আর কেনই বা পাঠালো? নেহা নাকি অন্য কেউ? ভাবতে ভাবতে আবির ফোনটা অন করে। ফোনের ভেতর একটা সিম আগে থেকেই দেয়া আছে। আবার কন্ট্যাক্ট লিস্টে ঢুকে সেখানে মাত্র একটি নাম্বার সেভ করা, কলমি নামে। আবিরের কৌতূহল জাগল, এরকম ঘটনা তো সিনেমায় হয়, বাস্তবে না। কিন্তু কে হবে? তবুও দ্বিধা না করে সে ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কল রিসিভ হলো। প্রথমে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর এক মেয়েলি কণ্ঠ শোনা গেল। তবে কণ্ঠটা যেন ইচ্ছাকৃতভাবে চাপা দেয়া, মানে কেউ যেন তার সত্যিকারের ভয়েস লুকাচ্ছে। হ্যালো, কে বলছেন? আবির হক চকিয়ে গেল। মেয়েটা কোনো কথা ছাড়াই এভাবে অদ্ভুত কোনো কথা বলবে সে বুঝতে পারেনি। আবির কিছুটা ভয় নিয়ে বলে, মানে কি? আপনি কে? এরপরই কল কেটে গেল। আবির আবার কল ব্যাক করার চেষ্টা করলো, কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। অনেকবারই কল দিলেও সেই নম্বরে, কিন্তু ফোনটা বন্ধ। আবিরের মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কে এই রহস্যময় কণ্ঠ? কেন তাকে সতর্ক করছে? নেহা আগে সতর্ক করেছিল যে তার সাথে সম্পর্ক রাখার মানেই শত্রু তৈরি করা। তাদের সম্পর্কের কথা জানাজানি হলেই বিরোধী পক্ষ তাকে সবসময় টার্গেটে রাখবে। কিন্তু এটা কি বিরোধী দলের ষড়যন্ত্র, নাকি আসলে কেউ তাকে সাহায্য করতে চাইছে, নাকি এটা ট্রাফ? এমনিতে আবিরের আরও একটা ফোন আছে, সেটা দিয়েই নাফিজের সাথে ওর যোগাযোগ। আর পাবলিকলি যে ফোনটা ব্যবহার হয় সেটা নেহা জানে, সবাইও জানে। তবে এখন সবচেয়ে কঠিন প্রশ্ন, এই ফোনের কথা কি সে নেহাকে জানাবে? কিন্তু অচেনা মেয়েটি স্পষ্টভাবে বলেছে কাউকে না জানাতে। অথচ নেহা ছাড়া আবির কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আর মনের ভেতরে ভয়, সন্দেহ, ভালোবাসা, দায়িত্ব সব একসাথে ধাক্কা দিতে লাগলো। ওদিকে নেহা ব্যস্ত হয়ে পড়েছিল নির্বাচনের প্রস্তুতিতে। মিটিং, সভা, জনসংযোগ, দিনরাত ব্যস্ততা ওর লেগেই আছে। এর মাঝেই সে আবিরকে চাপ দিচ্ছিল দ্রুত বিয়ের জন্য। নেহা আবিরকে বলে, আবির, আগামী নির্বাচনের আগে আমাদের বিয়ে হয়ে গেলে সেটা একটা শক্ত বার্তা দেবে সবাইকে। তুমি আমার পাশে থাকছো, আমি শুধু রাজনীতির মানুষ নই, একজন নারীও। জনগণ সেটা দেখবে। আমি তোমাকে সাথে রাখতে চাই। আমি প্রস্তুত আছি নেহা, শুধু মায়ের মনটা একটু নরম হলে। তোমার মা আমাদের মেনে নেবে, সময় দাও। তবে আমাদের সময় খুব বেশি নেই। তোমার মা আমাকে মেয়ে হিসেবে দারুণ পছন্দ করে, তুমি শুধু হ্যাঁ বললেই হবে। কিন্তু মা। আবির তখন দ্বিধায় ভুগতে থাকে। এদিকে মায়ের অনীহা, অন্যদিকে নিহার চাপ। এর মাঝেই সেই রহস্যময় ফোনের কথা তার মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে। রাতে আবির ঘুমোতে পারছিল না। বারবার কানে ভেসে আসছিল মেয়েটির কণ্ঠ। এটা কি নিছকই ভীতি প্রদর্শন, নাকি সত্যিই কেউ তার পিছু নিয়েছে? আবির চাইলে সব ট্র্যাক করতে পারবে, কিন্তু আবির চাচ্ছে না এত সহজে গেমটা শেষ হোক। আবির চেয়েছে এটা শেষ অবধি যাক। সেজন্য আবিরের চিন্তার শেষ নেই। সেদিন থেকেই আবির লক্ষ্য করতে শুরু করলো কিছু অস্বাভাবিক বিষয়। প্রায় সে দেখছে রাস্তার কোনায় কিছু অচেনা মানুষ দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে গাড়ি নিয়ে বেরোলে একটা কালো গাড়ি যেন দূর থেকে অনুসরণ করছে। রাতে জানালার ওপাশ থেকে ছায়ার মতো কিছু নড়াচড়া দেখছে। এসব কি তার কল্পনা, নাকি সত্যি কেউ তাকে নজরে রেখেছে? আবিরের মা কিছুটা টের পাচ্ছিলেন ছেলের অস্থিরতা। হঠাৎ চমকে ওঠা, গভীর চিন্তায় ডুবে থাকা সবকিছু তার মায়ের চোখ এড়ায়নি। তিনি বলেই ফেললেন,
আবির, তোর চোখে ভয় দেখছি, কি হয়েছে? কিছু না মা, শুধু নেহার রাজনীতির কারণে আমি মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়ি। দেখ, আমি প্রথম থেকেই বলেছি রাজনীতিবিদদের বিশ্বাস করিস না। তাদের জীবনে ভালোবাসা আর শান্তি থাকে না, শুধু থাকে ক্ষমতার খেলা। আবির চুপ করে গেল। মাকে সত্যিটা বলতে গিয়েও পারল না। দুপুরের সময়টা সাধারণত শহরের রাস্তায় কিছুটা হালকা থাকে, মানুষজন অফিসে ঢুকে পড়েছে, স্কুল কলেজ ছুটির ভিড়ও তখন থেমে গেছে। অথচ আজকের দুপুরটা যেন উল্টো হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় তাকালেই দেখা যাচ্ছে অসংখ্য গাড়ির স্রোত, সিএনজি, বাস, মোটরসাইকেল সব মিলে অদ্ভুত এক জ্যামের সৃষ্টি হয়েছে। আবির বারবার নিজের চোখ ঘষে বসতে চাইল, এ কি সত্যি এত গাড়ি, নাকি তার অস্থির মনে কেবল তাই মনে হচ্ছে। তার ফুসফুস যেন ঠিকমতো কাজ করছে না, শ্বাস নিতে গিয়ে বুকটা হাহাকার করছে, হাঁপাচ্ছে, দম টানছে, তবুও প্রশান্তি মিলছে না। রাস্তাঘাটগুলো আজ তার কাছে মনে হচ্ছে অচেনা, অপরিচিত। এতবার এই পথ পেরিয়েছে, তবুও মনে হচ্ছে প্রতিটি মোড়, প্রতিটি দোকান, প্রতিটি পোস্টার যেন নতুন, যেন তাকে সন্দেহের চোখে দেখছে। সে বুঝতে পারছে সবকিছু বদলে গেছে একটি মাত্র খবরে। কাঁটাবনের কাছে আজ একটি রাজনৈতিক সম্মেলন ছিল। নেহা সেখানে প্রধান বক্তা হিসেবে হাজির হয়েছিল। মঞ্চে তার উপস্থিতি ছিল মূল আকর্ষণ। তার বক্তব্য শুরু হওয়ার পর থেকেই জনতার ভিড় তুমুল করতালিতে মেতে ওঠে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। জনতার ভিড় চিরে কোথাও থেকে ভেসে এলো এক কর্ণ বিদারক শব্দ, যেটা গুলির শব্দ। এক সেকেন্ডের জন্য যেন সময় থমকে গেল। মানুষের চিৎকার, দৌড়ঝাঁপ, মঞ্চের অস্থিরতা সবকিছু মিলিয়ে ভয়াবহ এক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সেই সাথে সারা দেশে একটাই খবর ছড়িয়ে পড়ে, একজন স্নাইপার দূর থেকে নেহাকে নিশানা করে গুলি ছুঁড়েছে। কতটা আঘাত লেগেছে, কি অবস্থা, কেউ নিশ্চিতভাবে বলতে পারল না। কেবল জানা গেল নেহাকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। আবির খবরটা শোনার পর থেকেই পাগলের মতো হয়ে গেছে। তার মাথায় কেবল একটাই কথা ঘুরছে, নেহাকে দেখতে হবে। ও বেঁচে আছে তো, কেমন আছে, আঘাত গুরুতর হয়েছে কিনা। সে কয়েকবার নেহার ফোনে কল দিয়েছে, কিন্তু কেউ ধরেনি। প্রতি সেকেন্ড তার কাছে হয়ে উঠেছিল অসহনীয়। কানে যেন বারবার বাজছিল গুলির শব্দ, বুকের ভেতর হাহাকার হচ্ছিল। নাফিসকে কল দেয় আবির। নাফিস রিসিভ করে, হ্যালো স্যার। তোমাদের সবাইকে মেরে ফেলবো আমি যদি নেহার কিছু হয়। স্যার, আমরা একটা ভুল করেছিলাম। আমাদের টিমের গাফিলতির কারণে আমরা নেহা ম্যামকে ঠিক মতো দেখাশোনা করতে পারিনি। শাট আপ, ব্লাডি ফুল এভরিওয়ান। স্যার, কুল ডাউন। খুঁজে বের করছি কে ছিল কিলার আর কে পাঠিয়েছে। তোমাদের সবাইকে আমি পরে দেখছি। আবির ফোন কেটে দেয়। কি করবে সে বুঝতে পারে না। অবশেষে সে আর থাকতে পারে না, একটা সিএনজি ধরে বেরিয়ে পড়ে নেহার উদ্দেশ্যে। কিন্তু জ্যামে আটকে যেতে হলো। মিনিটগুলো যেন বছর হয়ে যাচ্ছিল। চারপাশের হর্ন, মানুষের চিৎকার, গরম হাওয়া সবকিছু যেন তাকে দম বন্ধ করে মারছিল। এক পর্যায়ে আর থাকতে না পেরে সে সিএনজি ছেড়ে রাস্তায় নেমে দৌড়তে শুরু করে। কত দূর দৌড়েছে, কতক্ষণ দৌড়েছে সে জানে না, শুধু জানে তার এখন নেহার কাছে পৌঁছতেই হবে। আবির ক্লান্ত, ঘেমে নিয়ে হাঁপাতে হাঁপাতে যখন নেহার বাড়ির সামনে পৌঁছালো, তখন ভেতরে বাইরে অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া যায়। নেহার বাড়ির সামনের রাস্তায় ভিড় জমে গেছে। সাংবাদিক, কৌতূহলী মানুষ, রাজনৈতিক কর্মী, প্রতিবেশীরা যেন সবাই ভিড় করে এসেছে। পুলিশের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, নিরাপত্তা রক্ষীরা ব্যস্ত লোকজন সামলাতে। আবির ভিড় ঠেলে এগিয়ে গেল। অন্য সবাইকে আটকে রাখা হচ্ছিল, কিন্তু তাকে দেখে কেউ আটকায়নি, কারণ এই বাড়ির মানুষজন তাকে চেনে, এমনকি সিকিউরিটি গার্ডরাও জানে। সবাই জানে এই আবির নেহার জীবনের খুব কাছের মানুষ। গেট পার হয়ে ভেতরে ঢুকলো আবির। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তার বুকের ধুকপুকুনি বাড়ছিল। প্রতিটি ধাপ যেন একটি যুদ্ধের মতো মনে হচ্ছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে সে যা দেখলো, মুহূর্তের জন্য বুকটা থেমে গেল আবিরের। ড্রয়িং রুমের ভেতরে কয়েকজন মানুষ বসে আছে। ঘরের কোণার সোফায় বসে আছে নেহা। নেহা একদম ঠিক আছে, মানে সে জীবিত, বসে আছে সবার সাথে। মুহূর্তের জন্য আবির যেন নিঃশ্বাস ফিরে পেল, কিন্তু সেই নিঃশ্বাসও স্থির হলো না, কারণ নেহার মুখে ক্লান্তি, চোখে ভয়ের ছাপ, হালকা গালে আঁচড়ের দাগ লেগে আছে। তার বাবাও সেখানে দাঁড়িয়ে আছে। ঘরে উপস্থিত সবাই একসাথে ঘুরে তাকালো আবিরের দিকে। তাদের চোখে অবাক দৃষ্টি। এভাবে হঠাৎ ছুটে আসা এক মানুষ, চোখে ভয়ের ছাপ, হাঁপাতে থাকা মুখ ওর। নেহার বাবা আবিরকে দেখলো। সবাই ততক্ষণে চুপ হয়ে গেছে, কারণ বাড়িটা মন্ত্রীদের সভা বসেছে এক প্রকার। আবিরের মতো সাধারণ কাউকে দেখে সবাই চুপ। আবির তখন আর কিছু ভাবল না।
সবার সামনে সে সরাসরি নেহার দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কতখানি ঠিক কাজ করেছে সে ভাবেনি। কে কি বলবে বা কে কি ভাবছে সেসব ওর দেখার সময় নেই। তার মনে হয়েছে যদি এখন নেহাকে বুকের ভেতরে না টেনে নেয় তাহলে সে শ্বাস নিতে পারবে না। প্রথমে নেহা বিস্মিত হয়, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। সবাইকে আবার অবাক করে দিয়ে মুহূর্তের মধ্যে নেহা নিজেও আবিরকে শক্ত করে আঁকড়ে ধরে। আবির বলে, তুমি ঠিক আছো নেহা? আমি পাগল হয়ে যেতাম যদি জানতাম তুমি ঠিক নেই। আবিরের কথা শুনে নেহা কিছুটা হাসে, ফিসফিস করে বলল, আরে বাবা, আমার কিছু হয়নি, বিশ্বাস করো, কিচ্ছু হয়নি। দেখো আমি একদম ঠিক আছি। নেহার কথাতে আবিরের বুকের ভেতরের অগ্নিঝড় তখনও যেন থামছে না। তার চোখের সামনে বারবার ভেসে আসে সেই খবর, নেহার ওপর স্নাইপারের গুলি ছোড়া হয়েছে। সে মাথা নাড়ল, চোখ ভিজে উঠে আবিরের। তার গলা ভারী হয়ে এলো যেন। নেহাকে বলে,